তাহলে আমরা আজকের সেশন শুরু করছি। হুম। তাহলে আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের প্রথম আলো। প্রথম আলোতে বিশ্বকাপ, এটা একদম তাজাদার নিউজ যে রুদ্ধশ্বাস জয়ে শেষ হলো এই ব্রাজিল। এটা নিয়ে আমরা আর বেশি আলাপে যাচ্ছি না। আমরা চলো হেডিংটা দেখি। হ্যাঁ, যে করমুক্ত আয় সীমা আরো বাড়লো, ব্যাংক হিসাবে টিআইএন নয়। হ্যাঁ, তো আমরা জানি যে একটা আইসীমা থাকে, তাই না? আমাদের হচ্ছে যেটার উপরে গেলে হয়তো হচ্ছে আমরা ট্যাক্স দিব। হ্যাঁ, তো আগে যে রেঞ্জটা ছিল সেখান থেকে রেঞ্জ আরো বাড়াইছে, আরো 25,000 টাকা বাড়াইছে। দ্যাট মিনস এটা ভালো আমাদের জন্য। তো এই অর্থ বছরে সরকার আগামী 2026-27 অর্থ বছরের জন্য করমুক্ত আয়সীমা আরো বাড়িয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। জাতীয় সংসদে তারেক রহমান এটা আরো বাড়িয়েছেন, 4,00,000 টাকা এখন করা হয়েছে। হ্যাঁ, তাহলে হচ্ছে মধ্যম আয়ের মানুষদের জন্য একটা স্বস্তির একটা ব্যাপার, কারণ আগামী কাল থেকে কিন্তু আমাদের নতুন অর্থ বছর শুরু হবে। হ্যাঁ, আমাদের অর্থ বছরের সময়সীমা কত থাকে, যে তোমার 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। কিন্তু যেমন আজকে কিন্তু আমাদের যে 25-26 অর্থ বছর ছিল, এটা কিন্তু শেষ কালকে থেকে 26-27। তাহলে আমার নতুন অর্থ বছরে আমার কর্মুক্ত আয় সীমা কত, 4,00,000 টাকা। মানে আমার যদি বাৎসরিক ইনকাম 4,00,000 টাকার বেশি হয় তখন গিয়ে আমাকে ট্যাক্স দিতে হবে, এর আগ পর্যন্ত আমাকে দিতে হবে না। হ্যাঁ, তাহলে এটা একটু যারা মিডল ইনকামের গ্রুপ আছে তাদের জন্য ভালো। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বিসিএস এর জন্য। হ্যাঁ, এই প্রশ্নগুলো আসে। করমুক্ত আয়সীমা বৃদ্ধিতে 3 ক্ষেত্রে কর শনাক্তকরণ নাম্বার টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে নতুন কর এবং ভ্যাট ছাড় যুক্ত করা সহ 64টি সংযোজনী করে গতকাল জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাশ হয়। তাহলে আমাদের অর্থ বিল বা বাজেট এটা পাশ হয়েছে, 64টা সংশোধনী ছিল। টোটাল বাজেটটা কত ছিল, বাজেটের আকার এটা ইম্পর্টেন্ট, 9,38,000 কোটি টাকা। 9,38,000 কোটি টাকা, এটা হচ্ছে টোটাল বাজেট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমেছে, এটা অত গুরুত্বপূর্ণ না। অনলাইন ভিডিও ভিত্তিক সেবা, সামাজিক যোগাযোগ মাধ্যম, সার্চ ইঞ্জিনে 15% মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব ছিল। প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে এটা কমাই দিছে আরো 5%। হ্যাঁ, 9,38,000, 9,38,000 কোটি টাকা, 9,38,000 কোটি টাকা। আচ্ছা, এখানে হচ্ছে 5 ব্যাংক একীভূত করে করে গড়ে তোলা সম্মিলিত ইসলামিক ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ 2,00,000 টাকা তুলতে পারবেন। হ্যাঁ, 5টা ব্যাংকে একত্র করে হচ্ছে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হচ্ছে, যাতে ব্যাংকিং সেক্টরটা স্ট্রং করা যায়। তবে তারা সবচেয়ে সর্বোচ্চ 2,00,000 টাকা করে তুলতে পারবেন আর কি, মানে একসাথে। 5টা ব্যাংক কি কি? ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, এক্সিম ব্যাংক। চাইলে দিতে পারে কিন্তু, হ্যাঁ, যে গভর্নমেন্ট নিচের কোন ব্যাংকটিকে 5 ব্যাংকে আওতাভুক্ত করেছে এভাবে। হ্যাঁ, তাহলে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং এক্সিম ব্যাংক। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি আমার ব্যাপার, যে আজকে যদি বাজেটটা যখন পাস হবে তখন আরো আসলে হচ্ছে ডিটেইল নিউজগুলো আমরা পাবো। হ্যাঁ, বাড়তি বিদ্যুৎ চেয়ে সংসদ সদস্য আরিবির চিঠি, এটা তো গুরুত্বপূর্ণ না আমাদের নিউজের জন্য। পাল্টাপাল্টি হামলার পর দোহায় আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান, এটা হচ্ছে আমরা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, নিউজ পেপার আমি তো এখন তো নর্মালি হচ্ছে ইয়ে করে পড়াই, পিডিএফ শেয়ার করে পড়াই পরীক্ষার স্টাইলে। আমরা একটু আগের ওল্ড স্টাইলে পড়াতাম এভাবে। তো এখানের জিনিসটা একটু বুঝাই দিই যে আমার নিউজ পেপারটা কিভাবে পড়তে হয় যখন আমরা বাসা বাড়িতে পড়বো, নিজেদের মতো করে পড়বো। আমার নিউজের মধ্যে আমাকে দেখতে হবে যে আসলে কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না। এবং এটা আসলে খুব একটা যে রকেট সায়েন্স ব্যাপারটা এরকম না, এটা ইজি। যে আমার পরীক্ষার উপযোগী কোনগুলো, যেমন আমার খুন খারাপি, হ্যাঁ, ক্রাইমস, এগুলো তো আমার কাজে আসবে না পরীক্ষার জন্য। তাহলে এগুলো প্রথমে বাদ। পরিমণি কি করলো না করলো, কোন নায়িকা কি করলো, অথবা শিল্পী সমিতির যে নির্বাচন হচ্ছে, এটা আমার আসবে না পরীক্ষায়। তাহলে এগুলো আমি অ্যাভয়েড করবো, এই ধরনের নিউজগুলা। আমার হচ্ছে কখনো ইয়ে আসবে না যে তোমার এই যে কোন দেশে কি হাবি জাবি ইয়ে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমি পড়বো কোনগুলো, পড়বো হচ্ছে গিয়ে ধরো আমার একদম প্রথম পেজটা আমি পড়তে পারি, তারপর হচ্ছে আমার যে অভিমত কলাম পেজটা পড়বো, আন্তর্জাতিক পেজটা পড়বো। হ্যাঁ, এরকম সিলেক্টেড কিছু জায়গা, মানে এটা পড়তে পড়তে আমার দেখে দেখে আইডিয়া হয়ে যাবে। যেমন ধরো এখানের মধ্যে হচ্ছে তোমার
তুমি একটা জায়গায় গেলে, যেমন করমুক্ত আইসীমা আরো বাড়লো, ব্যাংক হিসেবে টিআইএন নয়। তাহলে দেখো আমি কিন্তু এটা পুরোটা পড়ি নাই, আমি কিছু ইনফরমেশনের কথা বলছি যে আচ্ছা হ্যাঁ এইটা আমার করমুক্ত আইসীমাটা এত, অথবা আমার মোট বাজেটের আকারটা এত, অথবা এই যে 5টা ব্যাংকের কথা বললাম এইটা এত। তাহলে এরা যে আলাপ আলোচনা করছে যেগুলো এখানের মধ্যে থেকে তোমার পিক পয়েন্ট গুলো তোমাকে হচ্ছে তুলে নিতে হবে। এটা হচ্ছে ট্যাকটিক্স, হ্যাঁ। যেমন এখানে প্রথম ইয়ের মধ্যে আমার যেমন রুদ্ধশ্বাস জয়ে শেষ হলো ব্রাজিল, এটা আমার পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না ডিরেক্ট, হ্যাঁ। অথবা হচ্ছে গিয়ে তোমার দিনের অনেকটা সময় বিদ্যুৎ থাকছে না ক্ষুদ্র গ্রাহকেরা, আমার এটা কখনো পরীক্ষায় আসবে না। মশার ওষুধ কেনা হয়েছিল উপদেষ্টার প্রতিষ্ঠান থেকে, গভর্নমেন্ট, তোমার গভর্নমেন্ট এরা কখনো বিব্রত হয়, ধরো বিএমপি বিব্রত হবে, এমন কোনো কিছু নিউজ তোমার পরীক্ষায় আসবে না, তাহলে তোমার ওটা পড়ার দরকার নাই। তাহলে এভাবে আমাদেরকে আগে তুমি যখন পড়বা তখন তুমি একটা সিলেক্ট করে ফেলবা যে কোনটা আমি পড়বো কোনটা আমি পড়বো না, এভাবে, হ্যাঁ। এটা হচ্ছে স্মার্ট ট্যাকটিক্স। ইনফিনিক্স হট তেমন একটা তোমার আগানো হয় না, আমরা একটা জাস্ট আর্টিকেল পড়ছি। চলো আমরা এখন এটা দেখি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে হলেও শান্তির আবহ ফিরে এসেছে। সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের কর্মকর্তারা আজ মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে পারেন। তবে গতকাল রাত 8টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক নিয়ে দুই দেশ পরস্পর বিরোধী অবস্থান ছিল। যুক্তরাষ্ট্র বৈঠকের বিষয় নিশ্চিত করলেও ইরান বলছে বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, হ্যাঁ। তবে কাতারের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা স্বাভাবিকভাবে এগিয়ে চলছে বলে উল্লেখ করেন। আচ্ছা দেখি তোমরা বলো যে যুক্তরাষ্ট্র ইরান এদের মধ্যে সমঝোতাই জন্য অন্যতম যে দেশটা ক্রেডিট ছিল, বা মধ্যপ্রাচ্য যে এখন যে ইস্যুগুলো হচ্ছে সমঝোতা করছে কে মূলত, কোন দেশটা? ভেরি গুড, যে পাকিস্তান। হ্যাঁ, এটা আমরা পড়েছি যে পাকিস্তান মধ্যস্থতা ভূমিকার পালন করছে, হ্যাঁ। আর দীর্ঘদিন দিয়ে ধরে হচ্ছে গিয়ে মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে এই বৈঠকগুলো হচ্ছে কাতারে বসে। কারণ হচ্ছে কাতার মোটামুটি দেখা যায় কি একটা নিউট্রালিটি মেনটেন করে, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সম্মেলনগুলো ওখানে হয়। তাহলে ওরা একটা ওভাবে নিজেদেরকে জায়গায় প্রেজেন্ট করছে, কাতার ওখানে হচ্ছে। তো অন্তর্বর্তী শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের কারিগরি দলের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীরা যোগাযোগের একাধিক চ্যানেল চালু করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত যাতে বৃদ্ধি না পায় সে লক্ষ্যে এর উদ্যোগ নেওয়া হয়েছে। 17ই জুন যুক্তরাষ্ট্র ইরান একটি সমঝোতা স্মারকে সই করে, যা অন্তর্বর্তী চুক্তি হিসেবে পরিচিত। এতে দুই দেশ সংঘাত বন্ধ, শত্রুতামূলক আচরণ পরিহার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি চালু রাখতে সম্মত হয়। সমঝোতা স্মারকে আরো বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ জটিল বিষয়গুলো নিয়ে আরো বিস্তৃত আলোচনা 60 দিনের মধ্যে শেষ করা হবে। উভয় দেশ সম্মত হলে এই সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে। তবে 14 দফা সমতার বিভিন্ন দিক নিয়ে শুরু থেকেই ওয়াশিংটন এবং তেহরান ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়ে আসছে। বিস্তৃত আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে গত সপ্তাহে সুইজারল্যান্ডে 1 দফা বৈঠক হয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে সেকেন্ড বৈঠক হতে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমার হরমুজ প্রণালী চালু করা, সংঘাত বন্ধ, এগুলো নিয়ে আমার আলাপ আলোচনা হচ্ছে। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরান পার্লামেন্ট স্পিকারের মধ্যে 1 দফা অলরেডি বৈঠক হয়েছে, সুইজারল্যান্ডে হয়েছে। তাহলে ধরো এখান থেকে একটু জানার কি হইতে পারে যে আমরা মার্কিন ভাইস প্রেসিডেন্টের নাম কি, জেডি ভান্স, এটা একটু মাথায় রাখতে পারো। এটা জানি আমরা অনেকেই, বাট হুট করে মাথা থেকে ছুটে যেতে পারে, বাট এটা আমরা জেনে রাখা যায়। তো পাল্টাপাল্টি হামলার পরও কিন্তু বৈঠক হয়েছে। তোমার হরমুজ প্রণালীতে গত বৃহস্পতিবার একটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালায়। তেহরানের অভিযোগ জাহাজটি তাদের নির্দেশ অমান্য করে ভিন্ন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এখন স্বাভাবিকভাবে যখন হচ্ছে আমার বৈঠক হচ্ছে বা শান্তি চুক্তির কথা চলছে, এর পরেও যদি হচ্ছে আমার হামলা চলে, তখন কিন্তু একটা উত্তেজনা তোমার থাকবেই, হ্যাঁ। এবং ইউএসএ বলতেছে যে তোমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করতেছো, আবার ইরান বলতেছে যে না তোমাদেরকে যে পথে আসতে বলছিলাম সে পথে আসতেছো না। তাহলে এটা নিয়ে কিন্তু তোমার গ্যাঞ্জাম চলতেছেই। যেমন দেখো যে এখানে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম। তাহলে এটা মনে রাখতে পারো যে ওদের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডকে কি বলা হচ্ছে, নাম কি, সেন্টকম নামে ডাকা হচ্ছে ইউএস এর। এই হামলার কথা জানিয়ে ট্রাম্প একটা পোস্টে বলেন, এক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন আমাদের আর সংযত হবার সুযোগ থাকবে না। তখন আমরা যে অভিযান অত্যন্ত সফলভাবে শুরু করেছি তা সামরিকভাবে শেষ করতে বাধ্য হবো। যদি এমনটা ঘটে তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আর অস্তিত্ব থাকবে না। তাহলে এটা কাইন্ড অফ থ্রেট দেওয়া যে তুমি যদি না মানো তাহলে হচ্ছে আমরা শান্তির পথে হাঁটবো না, আমরা যেটা করছিলাম সেটাই করব। ট্রাম্পের এই পোস্টের 1 ঘন্টার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায় তারা কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের
পোর্ট সালমনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের স্থানীয় সময় রোববার ভোরে এই হামলা চালানো হয়। তাহলে তোমার ইউএসএ থ্রেট করছে, ইরান হচ্ছে আরো এক স্টেপ আগাই, তারা হামলা চালাই দিছে। হ্যাঁ, ইরানের রোববার ভোরে হামলা চালানো হয়। তাহলে তোমার স্বাভাবিকভাবে কিন্তু অনিশ্চয়তা দেখা দিবে যে আমি যখন মুখে মুখে কথা বলছি, মুখে মুখে শান্তির কথা বলছি, কিন্তু আমি থ্রেট দিচ্ছি অথবা অ্যাটাক করছি, আসলেই গিয়ে তোমার এটা কতটুকু বন্ধ হবে জিনিসটা বোঝাটা টাফ। হ্যাঁ, এখন ব্যাপার যেটা যে একজন বিশেষজ্ঞ বলছেন নিজের প্যারায় যে গত কয়েকদিনে দুই পক্ষই কৌশলগত ইস্যুতে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। হরমুজ প্রণালী ইরানের জন্য এমন একটি কৌশলগত হাতিয়ার যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানকে ভারসাম্য তৈরি করতে সহায়তা করতে পারে। কারণ ইউএসএ তোমার হরমুজ প্রণালী ছাড়া ওদের বিজনেসটা পুরোপুরি স্টপ হয়ে আছে। হ্যাঁ, এখন ইরানের এটা একটা লেভারেজ, ওরা চাইলে এটা দিয়ে হচ্ছে তোমার ব্যালেন্স করতে পারে। কিন্তু তুমি ধরো গ্লোবাল ইস্যুগুলোতে যেটা কমনলি এখন ধরো তুমি থ্রেট করে অথবা হামলা চালাই, তুমি মোটামুটি কিছুদিন একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে পারো, বাট ইন দা লং রান, তুমি আসলে এটা করে গেলে খুব একটা ফায়দা আসলে হয় না। এর চেয়ে বেটার যেটা ইরানের এখন যেটা উচিত, যে এরকম একটা লেভারেজ একটা গ্রাউন্ড ক্রিয়েট করা, যে আমাদের ক্যাপাবিলিটি আছে, এটা অলরেডি ওরা প্রমাণ করছে। তোমার ইউএসএ কিন্তু অলরেডি ভীত সন্ত্রস্ত। এখন ওদের এই যে চাপটাকে কাজে লাগায় ইরানের উচিত যে যতখানি লেভারেজ তুলে নেওয়া যায়, এটা তারা যতটুকু এনশিওর করতে পারে তারা এটা তত ভালো। কিন্তু হ্যাঁ, তারা যদি দেখে যে ইউএসএ এখনো দুই নম্বরে আচরণ করতেছে অথবা ভিতরে ভিতরে তারা ঠিকই প্ল্যান করতেছে, তখন তারা তাদের আবার এক্সট্রিম মুডে ব্যাক করতে পারে। হ্যাঁ, কিন্তু এখনকার গ্রাউন্ড থেকে যেটা উচিত যে তারা যতটুকু লিভারেজটা তুলে ফেলতে পারে। হ্যাঁ, চলো আমরা নেক্সট পেজে যাই, দেখি এখানে কি আছে গুরুত্বপূর্ণ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যে কোনো মূল্যে, এটা বলেছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, তাহলে আমাদের যে তিস্তার যে মহাপরিকল্পনা, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পদ্মা, এগুলোর প্ল্যানিং এর ব্যাপারে হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন যে তারেক রহমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমে যে অতিরিক্ত পানি আসে সেটা ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করা হবে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে তোমার তিস্তা নিয়ে হচ্ছে তোমার প্ল্যান আছে গভর্নমেন্টের আগে থেকেই। বেসিক্যালি এটা ছিল অনেকদিন ধরেরই প্ল্যান যে এটা আমাদের চাইনাকে মূলত তোমার প্রজেক্টটা দিয়ে তিস্তার ওখানে অনেকগুলো তারা প্রজেক্ট এনশিওর করবে। আবার পদ্মাকেও নিয়ে নতুন মহাপরিকল্পনা করা হয়েছে। এটার প্ল্যান যেটা হচ্ছে কি যে যেহেতু আমাদের পানির ন্যায্যতা নিয়ে আসলে ঝামেলা, আমাদের যে পরিমাণ পানি বন্টন করা দরকার চুক্তি অনুযায়ী এটা ইন্ডিয়া যেহেতু ছাড়ছে না, প্ল্যান যেটা ছিল যে আমাদের বর্ষা মৌসুমের মধ্যে আমার যে অতিরিক্ত পানি এইটা আমি তোমার কি করে রাখবো, রিজার্ভ করে রাখবো, যেটা আমার শুষ্ক মৌসুমে কাজে লাগবে। ওই সেন্স থেকে কিন্তু হচ্ছে তোমার গভর্নমেন্ট পদ্মা ব্যারেজ নির্মাণের কথা বলছে। হ্যাঁ, এখন ওইটা নিয়ে অনেকের কথাবার্তা ছিল যে না, তুমি যে চুক্তিটা ইন্ডিয়ার সঙ্গে চুক্তি এটা নবায়ন বা এটা কিভাবে কি করা যায় এটা নিয়ে কাজ করো, পদ্মা ব্যারেজটা আপাতত থাকুক। কিন্তু গভর্নমেন্ট বলছে না, আমার আসলে এগুলো সবগুলাই এট দ্য সিমিলটেনিয়াসলি চলবে, আমি চুক্তি নবায়নের কথাও বলবো, পাশাপাশি হচ্ছে আমার এখানে কিভাবে উন্নয়ন করা যায় এটা আমি চেষ্টা করব। তো গভর্নমেন্ট কিন্তু দুইটা দিকেই তারা ফোকাস রাখছে, তারা ওদিকে আলোচনাও চালাবে, এদিকে তোমার তিস্তা ব্যারেজ বলো অথবা পদ্মা ব্যারেজ বলো এগুলো তারা কন্টিনিউশনটা রাখবে। বাজেট জনবান্ধব জীবন বান্ধব বলছে প্রধানমন্ত্রী, তিন বিষয়ের উপর জোর দিয়েছে বাজেটে। তারেক রহমান বলছে যে বাজেটের তিনটা লক্ষ্য এবং অর্থনৈতিক দুরবস্থা পুনরুদ্ধারের তিন ধাপে অর্থনৈতিক কৌশল তারা বাস্তবায়ন করতে চায়। তারা গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা একটা বলেছে, যেটা যে অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীর কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের এতে অংশগ্রহণ নিশ্চিত করা এবং এর মাধ্যমে ন্যায়ভিত্তিক মানবিক মর্যাদাপূর্ণ অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি ব্যবস্থা গড়ে তোলা। হ্যাঁ, যে আমার কিছু মানুষের সুবিধা ভোগ করবে। আমরা যেটা কি বলি দেখি বলো তো ইকোনমির ভাষায়, বা কার মাথায় বুদ্ধি আছে দেখি বলো, যখন ধরো কিছু মানুষ একটা দেশে যদি অর্থনীতি পরিচালনা করে বা কিছু মানুষের হাতে পাওয়ার থাকে, এইটাকে কোন টার্ম বলা হয়? এটা পুঁজিবাদ, ঠিক আছে, যে আমার ব্যবসায়ীরা চালাই। আমরা ধরো কয়েকজন মানুষের হাতে ক্ষমতা, এটা কি বলা যায়, কি নামে ডাকা যায়? মনোপলি একজনের হাতে। তোমরা যাচ্ছ, ইয়েস, রাফসান, পারফেক্ট, এটা হচ্ছে অলিগার্কি। উনি মূলত অলিগার্কির কথা বলছে। হ্যাঁ, অলিগার্কি, যে আমার কিছু মানুষের হাতেই ক্ষমতা। আমাদের ইকোনমি গুলো কিন্তু এদিকেই চলে গেছে, হ্যাঁ, অলিগার্কির হাতে। তোমরা দেখো যে আমরা যখন দেশের যে কোনো নিউজ তুমি যদি বলো, তুমি নিজেই মুখ থেকে বলবা যে হ্যাঁ কিছু গ্রুপ আছে
বসুন্ধরা গ্রুপে, মেঘনা যমুনা, এরকম কিছু কিছু বড় লোক আসলে দিন শেষে হচ্ছে গিয়ে তারা সবগুলো কন্ট্রোল করে। তো এখন উনি ওদিকে ইঙ্গিত করছে যে আমার অর্থনীতিকে যদি আমি কয়েকজন বড় লোকের হাতে রেখে দিই, তাহলে তাদের হাতে আসলে ক্ষমতা, অথবা বিজনেসম্যানরাই আলটিমেটলি লাভবান হচ্ছে, কিন্তু আমার সাধারণ জনগণের কি হচ্ছে? হ্যাঁ। তো উনি চাচ্ছেন যে বাজেটের মাধ্যমে হচ্ছে যে আমার সাধারণ মানুষজন যারা আছেন এদেরকে যাতে এনশিওর করা যায় এদের ফিনান্সিয়াল ফ্রিডমটা। তো উনি হচ্ছে কিছু বাস্তবায়নের কথা বলছেন, কিছু ধাপের কথা। যে প্রথম ধাপে অর্থনীতির অবনতি রোধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে শক্তিশালী এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক সরকার হিসেবে মূল লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষা বৃদ্ধি করা। তাহলে আমার অর্থনীতির অবনতি রোধ, আমার ধরো ইকোনমিক্যাল ক্রাইসিস গুলো এগুলো যাতে আরো প্রকট না হয়। আমার ধরো ইকোনমির সূচকগুলো বাড়তে একটু সময় লাগে, এখন তোমার সূচক বাড়তে একটু সময় লাগুক, অ্যাটলিস্ট ইকোনমিটা ড্রপ না করুক, অবস্থা আরো খারাপ না হোক, যেমনটা আছে তেমনটা আমি যদি কন্টিনিউ করতে পারি, এটা হলে কিছুটা স্বস্তির জায়গা। হ্যাঁ। তারপর তোমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার মূল্যের যাতে আহ, মূল্যর দর পতনটা যাতে না হয়, আমি এটাকে রোধ করতে পারি। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা শক্তিশালী এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আমার বাইরে থেকে প্রচুর রেমিটেন্স আছে, অথবা তোমার ডলার, এগুলোর এগেনস্টে আমাদের রিজার্ভ ঠিক রাখা, এগুলো এনশিওর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই ইম্পর্টেন্ট। তোমার দিন শেষে সবকিছু রিলেটেবল কিসের সঙ্গে? খাদ্য নিরাপত্তার সঙ্গে। আমি আমার যে ইনকাম, ওই ইনকাম দিয়ে হচ্ছে আমি তোমার একটা খাবার কিনতে পারছি, আমার ফ্যামিলির চাহিদা মেটাতে পারছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ ধরো এই যে তোমার খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি, এটার সঙ্গে অনেক কিছু লিঙ্কড আপ। ধরো একটা মানুষ আগে যে পরিমাণ কিনতে পারতো, ধরো সে একদিনের ইনকাম দিয়ে সে চাল ডাল অথবা ডিম ধরো কিনতে পারতো, তাহলে সে মোটামুটি তার ফ্যামিলি কিছুটা হলে পুষ্টির যোগান দিতে পারতেছে। বাট দামটা এমন পর্যায়ে গেল, হয়তো সে সেই ডিম কিনতে পারতেছে না, তার চাল ডালের উপর তার ভরসা করে টিকতে হচ্ছে। এখন চাল ডালের উপর যখন সে ভরসা করছে, সে যখন তার প্রতিবেলার খাবারে হয়তো সে কিছু সামান্য ভাত পাচ্ছে, কিছু ডাল পাচ্ছে, তার পুষ্টির চাহিদা মিটতেছে না, তাহলে তার যে ভবিষ্যৎ প্রজন্ম, তার যে বাচ্চা কাচ্চা, এরা কিন্তু এনাফ পুষ্টি নিয়ে গ্রো করতেছে না। যখন তারা পুষ্টি নিয়ে বড় হচ্ছে না, তারা অসুস্থ থাকতেছে। এখন তোমার অলসো যদি তুমি যখন অসুস্থ হয়ে একটা বাচ্চা গ্রো করবে, তার কিন্তু মস্তিষ্কের বিকাশটা সে পরিমাণ হবে না। এখন তার মস্তিষ্কের বিকাশ যখন সে পরিমাণ হচ্ছে না, তার যে মেধাটা রাষ্ট্রের কাজে লাগতে পারতো, হয়তো সে পুরোপুরি ওটা দিতে পারতেছে না। কারণ সে নিজেও গরিব হয়ে বেড়ে উঠতেছে, তার মস্তিষ্কের বিকাশও তো ভালো হয় নাই, আবার তার শারীরিক অসুস্থতা এগুলোর কারণে রাষ্ট্রেরও কিন্তু টাকা খরচ হচ্ছে। তাহলে আমার এক ঘাটতি ছিল কোথায়? এক ঘাটতি ছিল হচ্ছে আমি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই মানুষের। এখন এই একটা ঘাটতি থেকে কিন্তু তোমার ভবিষ্যৎ প্রজন্ম ইম্প্যাক্ট ফেলতেছে আমার। অর্থাৎ আজকের যে ক্রাইসিসটা, এটা 50 বছর পরেও গিয়ে কিন্তু আমার মানব সম্পদে ঘাটতি ক্রিয়েট করতেছে। সো এই জিনিসটা কিন্তু খুবই ক্রুশাল। আমরা হয়তো চিন্তা করি যে বর্তমান সময়ের কথা, যে আচ্ছা আজকে আমার দিনটা কেমন যাবে, হ্যাঁ, অথবা আজকে সে খেতে পারছে কিনা, এটা আমি এনশিওর করতে পারছি কিনা, কিন্তু লং রানে কিন্তু অনেক তোমার ইম্প্যাক্ট ফেলছে। এবং গভর্নমেন্ট বলেছে মূল লক্ষ্য তাদের হবে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। তোমাদের আগেও ক্লাসে বলেছিলাম যে একটা লাস্ট মাইল ডেলিভারি একটা টার্মিনোলজির কথা, যে আমি তখনই যে কোনো সার্ভিস আমার ভালো বলতে পারবো যখন আমার বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক মানুষটা, সবচেয়ে দূরের মানুষটা, আমার সেই পঞ্চগড়ের ধরো দূরের মানুষটা, অথবা কোনো চরের দূরের মানুষটা, আমার পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে দূরের মানুষটা, তারা যদি, তাদের কাছে যদি একটা সার্ভিস পৌঁছানো যায়, তখন আমি বলতে পারবো যে না আচ্ছা আমার সার্ভিসটা ভালোভাবে চলছে। তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি গভর্নমেন্ট চাই যে তোমার রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন। ব্যাংক খাতে হচ্ছে তোমার অনেক অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, জনগণের আস্থা সংকট দেখা যাচ্ছে, এই জিনিসটাকে তোমার ঠিক করতে হবে। বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, আমার বাইরে থেকে যখন ইনভেস্টররা আসবে, ওরা যদি এসে দেখে যে না দেশের পরিস্থিতি ভালো আছে, হ্যাঁ, কোনো রাজনৈতিক গ্যাঞ্জাম নাই, অথবা হচ্ছে গিয়ে তোমার এই যে চাঁদাবাজি হাবিজাবি এগুলো করতে হচ্ছে না, তারা মোটামুটি এখানে ইনভেস্ট করে লাভ তুলে নিয়ে যেতে পারবে, গভর্নমেন্টও তাদের সেরকম সুযোগ সুবিধা দিচ্ছে। অনেকে আছে দেখবা যে ইনভেস্ট করতে গিয়ে দেখা যায় কিরে ভাই, এখানে তো মানে লাইন বিশাল, অমুক লাগবে তমুক লাগবে, এটা লাগবে সেটা লাগবে, তারা হয়তো একটা অর্ডার করলেও সেটা সহজে ছাড় করতে পারতেছে না, মানে প্রসেসটাই জটিল। তখন কি আর সেই ইনভেস্টরের ইন্টারেস্ট হবে? সে হবে না। কারণ দেশ বিশ্বের বিভিন্ন দেশ এখন তোমার বাংলাদেশের কম্পিটিটর হয়ে গেছে। তুমি ইন্ডিয়া বলো, ভেনেজুয়েলা বলো, অথবা ডেনমার্ক বলো, অনেক দেশ আছে তোমার যারা হচ্ছে একদম খুব কম্পিটিশন। যেমন ভেনেজুয়েলা কিন্তু বাংলাদেশের ভালো ভালো কম্পিটিটর ছিল, এখন রিসেন্টলি তাদের মানে দেশে একদম খুব বাজে দুর্ঘটনা ঘটে গেল। তার
উঠে দাঁড়ানোটাও, ভিয়েতনাম আছে, হ্যাঁ। তাহলে এরা সবাই হচ্ছে গিয়ে তোমার কম্পিটিটর বাংলাদেশের। সো আমাকে ওভাবে যখন তোমার চ্যালেঞ্জিং একটা পরিবেশ যেহেতু আমার আছে, তাহলে আমাকে ওরা এনশিওর করতে হবে। হ্যাঁ। তো রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সম্প্রসারণ করা। বহুমুখীকরণ মানে হচ্ছে বিভিন্ন খাতে তোমার রপ্তানির ব্যাপারটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, যে আমরা বিভিন্ন সেক্টর রপ্তানি করতে পারি, একটার দিকে যে ডিপেন্ডেন্ট না হই। যেমন গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে আমরা বলি যে কখনো যদি গার্মেন্টস সেক্টর কলাপস করে, বাংলাদেশ খুব ঝামেলায় পড়বে। কেন ঝামেলা পড়বে? কারণ আমার ম্যাক্সিমাম রপ্তানি কিন্তু সেই তৈরি পোশাক থেকে হচ্ছে। তাহলে কোনো কারণে যদি তোমার ক্রাইসিস ক্রিয়েট হয়, তাহলে কিন্তু আমরা আবার বিপাকে পড়ে যাবো, তাই না? তো এখন আমার যদি এমন থাকে যে না আমরা বিভিন্ন পণ্য রপ্তানি করছি, তখন দেখবে যে আমি এই ধরনের সিচুয়েশন আসলে আমি ট্যাকেল দিতে পারবো। হ্যাঁ, যে আমার অল্প 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 করে আমি অনেকগুলো জিনিস রপ্তানি করছি, তাহলে আমার একটার উপর বেশি চাপ আসবে না। তখন আমি হ্যাসেল ফ্রি থাকতে পারবো। আর কর্মসংস্থান, এটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় ধাপ হচ্ছে উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে হচ্ছে তোমার সুদৃঢ় করা হবে। হ্যাঁ, যে উদ্ভাবন নির্ভর, যে আমার নতুন টেকনোলজিক্যাল সেক্টরে ইনভেস্ট করা। এবং এটা খুব দরকার, কারণ তোমার টেকনোলজিতে যদি তুমি যদি ইনভেস্ট করো, তাহলে আমার টেকনোলজি অনেক কিছুকে আগাই দিতে পারবে। হ্যাঁ। তো এটা জায়গায় ইনভেস্ট করাটা আমাদের খুব লাভবান হবে। তাহলে তিনটা ধাপের কথা বলেছে। পাচার হওয়া সম্পদ ফেরানো হবে কথা বলেছে, এটা খুবই ভালো। যদি এটা করা যায় খুবই চমৎকার, কারণ আমাদের অনেক টাকা পয়সা পাচার হয়ে গেছে, এগুলো যদি ব্যাক করানো যায়। এবং জ্বালানি প্রসঙ্গ, জ্বালানি খাতে শৃঙ্খলাতে ফেরানোর কথাও বলেছে, যে জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বহুমুখীকরণ, যে বিভিন্ন সেক্টর থেকে তোমার জ্বালানি সংগ্রহ করা, দেশীয় গ্যাস অনুসন্ধান। হ্যাঁ, আর গ্যাস অনুসন্ধান খুবই ইম্পর্টেন্ট। মানে আমাদের দেশে দেখবা যে আমরা যে কোনো, যখন ধরো একটা গ্যাস ক্ষেত্র মনে করো আবিষ্কার হইলো, অথবা হচ্ছে কি আমি অনুসন্ধান করতে চাই, অথবা অনুসন্ধান হওয়ার পর আমি গ্যাসটা তুলতে চাই, আমরা কি দেখি বলতো, আমরা কি দেশীয় কোম্পানির উপর ডিপেন্ড করি, নাকি তোমার বাইরের উপর ম্যাক্সিমাম? আমাদের কিন্তু তোমার বাইরের শক্তির উপরে ডিপেন্ড বেশি করতে হয়। হ্যাঁ, মানে আমাদের যেমন তোমার মেইন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, যেটা আমরা বলি বাপেক্স, বাপেক্স হচ্ছে তোমার মূল দায়িত্ব আমাদের দেশের। মানে দুর্ভাগ্যজনক হচ্ছে গিয়ে আমরা কোনো গভর্নমেন্টে তোমার বাপেক্স কে ক্যাপাসিটেট করার কথা চিন্তা করে নাই। এবং এই যে তোমার চুক্তিগুলো হয় বাইরের দেশের সঙ্গে, তারা যে আমাদেরকে খনন করে দেয়, উত্তোলন করে দেয়, মানে চুক্তির শর্তগুলো দেখলে তোমাদের রীতিমতো তোমরা দেখবে যে হায় হায় এ কি। এবং বিভিন্ন দেশে এরা কিন্তু এমনই করে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা যে 90%ই হচ্ছে ওরা তুলে নিয়ে যাবে, 10% হয়তো আমাদের থাকবে। এখন আমাদের যুক্তি কি থাকে? আমাদের যুক্তি থাকে হচ্ছে গিয়ে যে আমরা ওরকম আমাদের ক্যাপাসিটি নাই, আমরা তুলতে পারি না, কারণ এখানে অনেক ইনভেস্টমেন্টের দরকার হয়, এই কারণে ঝামেলা। এখন তোমার ভাই বছরের পর বছর, স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা যদি এই কথা বলি, তাহলে কিন্তু এটা মানে সাজে না। এখন তুমি বাইরে থেকে হেল্প নেওয়ার সমস্যা নাই, পাশাপাশি তুমি বাপেক্সকে আস্তে আস্তে ক্যাপাসিটেট করো। সেক্ষেত্রে হচ্ছে কি আমি দেখা যাবে কি যে অনেকাংশেই আমার জ্বালানি খাতটা নিজেদেরই থাকবে। আমরা যে উত্তোলন করতে পারছি না অনেক কিছুই এই চ্যালেঞ্জের কারণে, আমাদের ক্যাপাসিটি নাই, বা উত্তোলন করলে অনেকগুলো ওদেরকে শেয়ারের মাধ্যমে দিয়ে ফেলতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে কি আমার থাকবে না। হ্যাঁ, তাহলে এদিকে যদি গভর্নমেন্ট নজর দিতে পারে, এটা আসলেই একটা চমৎকার কাজ হবে। হ্যাঁ, আমরা চলো নেক্সট ইয়েতে যাই। এডিসের লার্ভা ঢাকায় উচ্চ মাত্রায়, বাইরে আরো বেশি। আমাদের গতবার যেটা সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল, এইটা তোমার এবারও সবচেয়ে বড় ভয়ের কারণ। কোন প্রেক্ষাপট থেকে বলছি এখানে দেখো, তোমার দেখতে পাচ্ছ কিনা, ব্রুটো ইন্ডেক্সের কথা বলেছে। ব্রুটো ইন্ডেক্স হলো এডিস মশার ঘনত্ব ও প্রজননের একটি সূচক। সূচক যত বেশি, এলাকায় ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার এবং সংক্রমণের ঝুঁকিও তত বেশি বলে বিবেচিত হয়। প্রত্যেক বছর ডেঙ্গুর আগে, ডেঙ্গুর সিজনের আগে গভর্নমেন্ট তোমার অথবা হেলথ সিস্টেম থেকে তোমার একটা জরিপ করানো হয়। হ্যাঁ, রাইসা বলছে ব্রুটো ইন্ডেক্স কি। এই ব্রুটো ইন্ডেক্সটা কিভাবে করা হয় জানো? তোমার এরা বিভিন্ন, ধরো র্যান্ডমলি বিভিন্ন জায়গায় যায়, গিয়ে কি করে, তোমার ঘরে যে জমাট বাঁধা পানি থাকে, ধরো তোমার পানি জমে আছে, এটা ঘরে হতে পারে অথবা ঘরের আশপাশে আছে, ওই পানিগুলো চেক করে তারা। ধরো তোমার নারকেলের খোসা তুমি ফেলে রাখলা, ওখানে পানি জমলো, অথবা পুরনো টায়ার অথবা পুরনো টব পানি জমে আছে, ওই পানির মধ্যে তারা হিসাব করে যে কি পরিমাণ এডিস মশার ডিম পাড়ছে। এইটা তারা হিসাব করে একটা গড় করে। এটা পুরো ধরো দেশ ব্যাপী চলে। এখন তোমার প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার তো দরকার নাই, তুমি কিন্তু
র্যান্ডমলি কিছু ঘর বা কিছু এলাকা চেক করার পর তুমি অ্যাভারেজ করতে পারবা, তখন বুঝতে পারবা। এখন ধরো যেটার ব্রুটো ইন্ডেক্স যত বেশি হবে, অর্থাৎ যেখানে তোমার লার্ভার পরিমাণটা তত বেশি হবে, তুমি ওই জায়গায় ডেঙ্গু মশার বিস্তারটা বেশি হবে, তুমি এটা বলতে পারবা যে যেহেতু এখানে এডিস মশার লার্ভাটা বেশি, তাহলে আমার এই এডিস মশার লার্ভা বেশি মানে কি, আমার মশার পরিমাণটা বাড়বে। মশার পরিমাণটা যদি বাড়ে, এদের কেমন ডেঙ্গু সংক্রমণও বাড়বে। তাহলে এভাবে তুমি কিন্তু অ্যাসেস করতে পারবা যে আমার সামনের ডেঙ্গু মৌসুমে অথবা কিছুদিন পর আমার কোন এলাকায় ডেঙ্গু সংক্রমণটা বাড়বে। তাহলে আমি যদি আগে প্রেডিক্ট করতে পারি, তাহলে আমাকে প্রিপারেশন ওরকম নিতে হবে। যখন আমি ধরো দেখতেছি, এই যে ধরো ঢাকা উত্তরে 40, ঢাকা দক্ষিণে 20+, তুমি ঢাকার কথাই যদি চিন্তা করো, তাহলে মনে করো তুমি হচ্ছে মেয়র, উত্তর দক্ষিণ তুমি মেয়র অথবা তুমি ঢাকার জুরিডিকশন। এখন তোমার বলা হচ্ছে, তোমাকে একটা রিপোর্ট দিল যে বস দেখেন, ঢাকা উত্তরে ব্রুট ইন্ডেক্স 40, ঢাকা দক্ষিণে 20+, তুমি কোনটার বরাদ্দ বেশি দিবা এডিস মশার নিধনে? কোনটার জন্য তুমি হাসপাতালের বরাদ্দ বেশি দিবা? কোনটার জন্য তুমি ডেঙ্গু মশার বরাদ্দ বেশি দিবা? রাইসাই বলো, কমনলি চিন্তা করে, বা তোমরা বলো। স্বাভাবিক, আমি হচ্ছে ঢাকা উত্তরে দিব বরাদ্দ। হ্যাঁ, তাহলে আমার ব্রুটো ইন্ডেক্স দেখে হচ্ছে আমার এগুলা আমাকে ফিক্স করতে সাহায্য করে যে আমার কোন জায়গায় আসলে আমার মনোযোগটা দিতে হবে। যেমন দেখো পিরোজপুর, কক্সবাজার, এগুলোতে কিন্তু স্টিল নাও তোমার বেশি, 43, 42। হ্যাঁ, এখন আমি যদি এসব জায়গায় কাজ না করি, তাহলে কিন্তু তোমার অনেকখানি বেড়ে যাবে। যেমন আমরা গত মৌসুমে দেখছিলাম হচ্ছে আমাদের বরিশাল, পিরোজপুর, এই জোনগুলোতে প্রচন্ড লেভেলের ডেঙ্গু তোমার বেড়ে গেছে, এবং মানুষের অনেক প্রাণহানিও বেশি হয়েছে। তখন যখন আমরা তোমার ঘাটা শুরু করলাম, তখন দেখলাম যে ঠিকই আমাদের ব্রুটো ইন্ডেক্সের কথা বলা হয়েছিল, বাট আমরা তেমন পাত্তা দিই নাই। তাহলে এবারও কিন্তু যদি আমি পাত্তা না দিই, তাহলে কিন্তু ভয়ানক ব্যাপারটা আসবে। হ্যাঁ, যে আমার এখন যেমন 43 তোমার হয়েছে, যেমন কক্সবাজারে, তাহলে সামনে কক্সবাজারকে তোমার স্পেশাল মনোযোগ দিতে হবে, কারণ ওখানে রোগীর সংখ্যা বাড়বে। তাহলে আমার আগে থেকে ধরো স্বাস্থ্য মন্ত্রণালয় আমাকে ওয়াকিবহাল থাকতে হবে। তাহলে আমার ডেঙ্গু সংক্রমণ বাড়বে, তাহলে হচ্ছে আমার এরকম ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড রেডি রাখা, অথবা একটু মানুষজন বাড়ায় রাখা, ডাক্তার থেকে শুরু করে অন্যান্য তোমার নার্স বলো, ওয়ার্ড বয় বলো, এদের সাপ্লাইটা বেশি রাখে, এটা আমাকে এনশিওর করতে হবে। তাহলে এভাবে আমাকে ব্রুটো ইন্ডেক্স হেল্প করে। তাহলে ব্রুটো ইন্ডেক্সটা কি ইসরাত জানতে চেয়েছো? এটা হচ্ছে এডিস মশার ঘনত্ব এবং প্রজননের একটি সূচক। নর্মালি যেটা করা হয় যে বিভিন্ন পাত্রের মধ্যে তোমার পানি সংগ্রহ করে ওখানে দেখা হয় যে আমার লার্ভার পরিমাণটা কিরকম, এটা করে ব্রুটাস ইন্ডেক্স নির্ধারণ করা হয়। যেটার যত বেশি ব্রুটো ইন্ডেক্স, সেখানে তুমি দেখবা ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার এবং সংক্রমণের রেটটাও তত বেশি হয়। হ্যাঁ, তাহলে এটাই বলছে যে ঢাকায় লার্ভার উপস্থিতি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ব্রুটো ইন্ডেক্স বিআই এর মাধ্যমে জরিপে প্রতিটি 100 প্রজনন উৎসের মধ্যে 20টি বা এর বেশিতে যদি এডিস মশার লার্ভা বা পিউপা পাওয়া যায়, তাহলে সেটাকে মশার ঝুঁকিপূর্ণ উপস্থিত বলা হয়। ধরো তুমি 100টা পাত্র, 100টা জায়গা থেকে তুমি পানি কালেক্ট করলা, 100টার মধ্যে তুমি যদি দেখো 20টা বা এর বেশিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে, সেটাকে তুমি বলছো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে হচ্ছে পর্যবেক্ষণে যেটা দেখা গেছে যে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বেজমেন্ট, ড্রেন, পানির ট্যাঙ্ক, বোতল সহ এডিস মশার প্রজননস্থলে লার্ভার ঘনত্ব উদ্বেগজনক পর্যায়ে পাওয়া গেছে। উত্তর সিটির 5টা ঝুঁকিপূর্ণ এলাকায় তারা দেখেছে সর্বনিম্ন বিআই হচ্ছে 20, সর্বোচ্চ 73.33, গড় বিআই 40-এর উপর। তাহলে অ্যাভারেজে আমার মোর দেন 40। তাহলে আমি যেখানে বলছি যে আমার 20টার বেশি হলেই ঝুঁকিপূর্ণ, সেখানে আমি অ্যাভারেজে 40টা পাচ্ছি। তাহলে বোঝাই যাচ্ছে যে আমার কি অবস্থা। হ্যাঁ, ঢাকার বাইরেও ভয়ানক পরিস্থিতি। অটুট রোগতাত্ত্বিক ত্রিভুজ, আবহাওয়া অনুকূল ত্রিভুজ তত্ত্বের কথা আমরা জানি যে এটা অবশ্য আমাদের ইয়ের কথা, এটা তোমাদের অত না বুঝলেও হবে। এই ত্রিভুজের 3টি কোণে থাকবে রোগী, মশা এবং পরিবেশ। আচ্ছা, জাস্ট ছোট্ট করে বুঝাই দিই, মানে তোমার এটাকে আমরা এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলি আর কি। হ্যাঁ, যে রোগী, মশা, পরিবেশ, মাঝখানে থাকে ডেঙ্গুর জীবাণু, মানে এটা ওতপ্রোতভাবে জড়িত। তোমার ধরো পরিবেশ, ধরো অনুকূলে মশার জন্য, আবার আমার ডেঙ্গুর জীবাণু আছে পরিবেশে, আবার রোগীও আছে, মানে ডেঙ্গু রোগী আছে, মশা তাকে কামড়াইলো, কামড়ানোর ফলে জীবাণুটা তার দেহে গেল, তার সে আবার আরেকজনের মাঝে সংক্রমণ করলো। তাহলে আমার এমন যদি হয় যে তোমার আবহাওয়াটা ডেঙ্গু মশার প্রজননের জন্য ভালো, আমার বৃষ্টিপাতটা এমন ভাবে হচ্ছে যেখানে মশা সহজেই তোমার তার ডিম পাড়তে পারতেছে, পানি টানি জমতেছে, তাহলে তার জন্য এনভায়রনমেন্ট ভালো, তাহলে আমার প্রচুর মশা আছে পরিবেশে। আবার ওই মশাগুলোর দেহের মধ্যে ডেঙ্গু আছে,
ডেঙ্গু জীবাণুবাহী মশা যখন মানুষকে কামড়াচ্ছে, তার মাঝে ডেঙ্গু ছড়াচ্ছে, ওই মানুষকে যখন আরেকটা মশা কামড়ায়, নতুন মশা ইনফেক্টেড হচ্ছে। মানে আমার সবগুলো হচ্ছে গিয়ে পরিবেশ। তাহলে ত্রিভুজ তো তোমার এটাই বলে যে আমার রোগী, মশা, পরিবেশ বা ডেঙ্গুর জীবাণু, এই চারটা উপাদান যখন আমার একসঙ্গে অনুকূলে থাকে, তখন আমার সংক্রমণটা একদম ইজিলি হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জিনিসটা এই জীবনের তত্ত্ববিদ উনি পয়েন্ট আউট করেছে যে এই ত্রিভুজ তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে কি যে না, তোমার সবকিছু আসবে। যেমন দেখো, এখানে বলছে তারা গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় 75% বেশি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এটা আমরা বলি এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। যারা ডক্টর আছো তারা এটা শুনবা, এটা আমাদের পড়ে আসতে হয়। আর আমাদের মানে আমি যেহেতু পাবলিক হেলথ এর মানুষ, আমাদের এটা খুব কমন একটা ব্যাপার। হ্যাঁ, এই এপিডেমিক্যাল ট্রায়াডটা ব্রেক করতে হয়। মানে তোমার যে কোনো একটা জায়গায় তুমি যদি ইন্টারভেনশন কমায় আনতে পারো, তখন দেখবে যে এটা নষ্ট হয়ে যাবে। ইয়েস, হোস্ট, এজেন্ট, এনভায়রনমেন্ট, তিনটা মিলায়। তাহলে এখন কিন্তু তোমার আদর্শ। হ্যাঁ, কারণ টানা বৃষ্টির সম্ভাবনা কম, থেমে থেমে বৃষ্টি এবং উচ্চ তাপমাত্রা আছে এখন। এটা তোমার এডিস মশার জন্য ভালো। কারণ যখন টানা বৃষ্টি হয়, তখন লার্ভা টার্ভা যা আছে এগুলো অনেক সময় ধুয়ে যায়। কিন্তু তোমার বিরতি সহ যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে পানি জমে থাকে, সেখানে সহজে বংশ বিস্তার করে এডিস মশা। হ্যাঁ, বরিশাল বিভাগ ঝুঁকিতে, আমরা গতবারও দেখছিলাম বরিশাল তোমার অনেক ইম্প্যাক্টেড হয়েছে, এবারও তেমন হইতে পারে। হ্যাঁ, তো ওরা বলছে যে ঢাকা কেন্দ্রিক চিন্তা থেকে সরতে হবে। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহমেদের মতে, বেনজির আহমেদ উনি হচ্ছে আমার টিচার ছিলেন সরাসরি ব্র্যাকে। তো স্যার বলেছেন যে ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাস্তবতা এবং প্রস্তুতির মধ্যে ব্যবধান। ডেঙ্গু এখন দেশজোড়া রোগ, কিন্তু আমাদের সেই উপলব্ধি এখনো হয়নি। বেশিরভাগ কার্যক্রম ঢাকা কেন্দ্রিক, জেলা এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা ব্যাপার। তোমার আমরা ঢাকার কথাই শুধু চিন্তা করি যখন ডেঙ্গুর সংক্রান্ত ব্যাপার স্যাপার আসে। ঢাকার বাইরেও যে অবস্থা খারাপ, এইটা আমরা বুঝি না, যেটার সাফার আমরা করছি গত গত বছর, গত মৌসুমে। আমরা দেখেছি যে বরিশালে অনেক প্রাণহানি হয়েছে, পিরোজপুরে অনেক প্রাণহানি হয়েছে। পরে ইনভেস্টিগেট করে কি দেখা গেল জানো, যে উনারা বরিশাল বা পিরোজপুর ওদিকের মানুষজন হচ্ছে তোমার পানি সংগ্রহ করে, তোমার ড্রাম ট্রাম এগুলোতে তারা পানি স্টোর করে রাখে। কিছু জায়গায় হচ্ছে তোমার পানির সংকট আছে বলে, এখন এই স্টোর করা ইয়ের মধ্যে হচ্ছে তোমার মূলত লার্ভা গুলো ডিম পারছে, এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখন এই জিনিসটা যদি হচ্ছে তোমার আগে থেকে ইয়ে করা যাইতো, তাহলে হইতো না। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার ঢাকা কেন্দ্রিক জায়গা থেকে হচ্ছে আমাকে চিন্তাটা সরাতে হবে। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ডেঙ্গু নিয়ে জেনারেল কথাবার্তা। না না, ডেঙ্গু প্রতিরোধ হ্যাঁ পসিবল, রাইসা। তুমি যে কোনো একটা সেক্টরে তুমি যদি কমাই ফেলতে পারো এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের, তাহলে হচ্ছে গিয়ে তুমি সংক্রমণ কমাইতে পারবা। হ্যাঁ, এই কারণে বলা হয় যে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করো, কারণ পরিবেশটা তুমি নিজের কাছে কন্ট্রোল করতে পারবা না। তো তোমার যে এনভায়রনমেন্ট, যেটা এনভায়রনমেন্ট কন্ট্রোলের ক্ষমতা আমার হাতে নাই। বৃষ্টি কিভাবে হবে এটা আমি নাই, আমি কি করতে পারি, আমি হচ্ছে এই যে পানি জমে আছে, এটাকে আমি প্রিভেন্ট করতে পারি। অথবা আমি হচ্ছে তোমার ডেঙ্গু যাতে স্প্রেড না করে, তাহলে আমি তোমার স্প্রে করি মশার। আমি হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন যে ড্রেনের মধ্যে মাছ চাষ করি, খোলসে মাছ। আমাদের কিন্তু তোমার দেশীয় একটা মাছ খোলসে মাছ, এরা মশার লার্ভা খেয়ে ফেলে। এরকম অনেক মাছ আছে, ওই মাছগুলো তুমি ড্রেনে ছেড়ে দাও, এরা তো মশার লার্ভা খেয়ে ফেলবে। তো এভাবে কিন্তু তোমার জিনিসগুলো প্রোটেক্ট করা যায়। গভর্নমেন্ট যদি ওভাবে প্ল্যান নেয়, তাহলে কিন্তু কন্ট্রোল করাটা পসিবল, ইম্পসিবল কিছু না। বাট ওই ধরনের তোমার প্ল্যানিংটা লাগবে, কোঅর্ডিনেশনটা লাগবে। আমাদের যেটা গ্যাপ হয়ে যায় যে একটা ইনফরমেশন এক গ্রুপ জানে, আরেক গ্রুপ জানে না। ধরো তোমার সিটি কর্পোরেশন জানলো, সিটি কর্পোরেশন উচিত কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বসা, তারপর তোমার অর্থ মন্ত্রণালয়ের সাথে বসা। কারণ আমি যখন ডেঙ্গু প্রিভেন্ট করতে যাব, আমার ফিনান্সিয়াল বরাদ্দ লাগবে, আমার অর্থ মন্ত্রণালয়কে লাগবে, আমার সমন্বয়ের জন্য কাউকে লাগবে, আমার সিটি কর্পোরেশনকে লাগবে, আমার রোগী ট্যাকেল দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেল্প লাগবে। তাহলে তোমার ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন লাগবে। একসাথে না বসলে কিন্তু তুমি করতে পারবা না, সিচুয়েশন ট্যাকেল দিতে পারবা না। আমাদের এখানে যেটা সমস্যা হয় যে ধরো ইনফরমেশন গুলো এক মিনিস্ট্রি জানে, আরেক মিনিস্ট্রি জানে না। হয়তো তোমার সিটি কর্পোরেশনের কাছে ইনফরমেশন আসলো কিছু, যে আমার না ব্রুটো ইন্ডেক্স বেশি, এভাবে তোমার ইয়ে লাগবে, এভাবে এভাবে ব্যবস্থা নেওয়া লাগবে। সিটি কর্পোরেশন উচিত কি হবে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো। বাট আমাদের এখানে যেটা হয় যে ধরো এক মন্ত্রণালয় একটা জিনিস জানলো, এটা নিয়ে সে বসে আছে, অন্য কাউকে নিয়ে ইনফরমেশনটা পাস করলো না। এটা হচ্ছে সমস্যা, সবচেয়ে বড় সমস্যা। এই জিনিসটা যদি ভাঙা যায়, তখন দেখবো যে অনেক কিছু ইজি হয়ে যাবে। আমার কাছে একটা নিউজ আসলে সব জায়গায় আমি ডিসেমিনেট করে দিব। এটা করতে পারলে তোমার অনেকখানি ইজি ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো আমি একটু সময় নিয়ে বেশি বলছি, অ্যাটলিস্ট যাতে আলোচনা করা, যাতে তোমাদের তোমরা লিখতে পারো আর কি। হ্যাঁ, সো দেখা যায় কি একটা পেপারে অনেক সময় চলে যাচ্ছে।
আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, তোমরা কি ডিসকাশন গুলো বুঝতে পারতেছো? বোঝা যাচ্ছে? আচ্ছা। ওকে। আচ্ছা, নতুন দরজা খোলার আগে পুরোনো সমস্যার সমাধান জরুরি। আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করেছেন, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনার যে ফেসবুক পেজ থেকে যে ভিডিওটা শেয়ার করা হয়েছে অলরেডি ভাইরাল, আমার বন্ধু মহাজাদু জানে। হ্যাঁ, মানে এটা খুবই ইন্টারেস্টিং কিন্তু। তোমরা দেখবা যে আমরা যখন পাওয়ারের কথা বলি, হার্ড পাওয়ার সফট পাওয়ার দুটো জিনিসের কথা বলি আমরা, যে আমার দুই দেশের মধ্যে সম্পর্ক যদি আমি উন্নত করতে চাই, আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে কোনো দেশকে আমি বাধ্য করতে পারি, চাপ প্রয়োগ করতে পারি তাকে, তাই না? যে তুমি আমার কথা যদি না শুনো, তোমাকে আমি অ্যাটাক করব, ভয় দেখাইতে পারি। আরেকটা কি পারি, আরেকটা হচ্ছে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, সফট অ্যাপ্রোচ। তোমরা দেখবা যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ পর্যন্ত যতগুলো হচ্ছে তোমার ভিডিও ওনার পেজ থেকে গেছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হচ্ছে এটার। এটার পিছনে কি, সে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সং ইউজ করছে, যেটা আমার বাংলাদেশের। তাহলে দেখো যে বাংলাদেশের মালয়েশিয়া সম্বন্ধে যে আইডিয়াটা ছিল, নর্মাল একটা সুন্দর ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তার কিন্তু গ্রহণযোগ্যতা আমাদের কাছে অটোমেটিক্যালি বেড়ে গেছে। এই যে ধরো আমি আজকে তোমাকে মালয়েশিয়ার কথা বলছি, ভিডিওটার কথা বলছি, যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হয়তো না অ্যাড করতো, আমার চোখে ওই জিনিসটা পড়তো না আমাদের, আমরা এটা নিয়ে আলোচনা করতাম না। তাহলে এই জিনিসটাকে বলা হয় সফট পাওয়ার, যে নর্মাল একটা জিনিস দিয়ে তুমি কিন্তু ওই দেশের মনে একটা জায়গা করে নিচ্ছ। আমার মালয়েশিয়া সম্বন্ধে একটা গুড ভাইব ক্রিয়েট হচ্ছে, গভর্নমেন্টও মনে হচ্ছে না ওরা আসলেই আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। বর্তমান গ্লোবালি এই সফট পাওয়ারটা বিভিন্নভাবে কাজ করে। যেমন আমরা ধরো দেশের মধ্যে তোমার কে ড্রামা, কোরিয়ান ড্রামা খুবই জনপ্রিয়। কোরিয়ান ড্রামার হাত হাত ধরে কোরিয়ান ফুড গুলো অনেক জনপ্রিয় হয়ে গেছে। জাপানিজ এনিমে খুব জনপ্রিয়, মাঙ্গাল আবার প্রচুর আছে। তারপর হচ্ছে ধরো তোমার ইন্ডিয়ান সিরিয়াল, আমরা ঈদের সময় দেখি যে পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেসগুলোর তোমার ইয়ে পড়ে যায়। এই সবগুলো কিন্তু তোমার সফট পাওয়ার বলি আমরা। মানে তোমার একটা দেশের ইকোনমি বলো, লাইফ স্টাইলে বলো, এই জিনিসগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। তুমি পাকিস্তান বলো, ইন্ডিয়ান বলো, জাপানিজ বলো, কোরিয়ান বলো, এদের ড্রেস ফুড এগুলোর পর আমরা অনেক ইন্টারেস্টেড। তাহলে দেখো, আমাদের অনেক কিছুকে রিপ্লেস করে ওরা ঢুকছে। এই জিনিসটাকে বলা হয় সফট পাওয়ার অ্যাপ্লাই। হ্যাঁ, তো মালয়েশিয়া এখানে এই ভিডিওটার মাধ্যমে এই পাওয়ারটা অ্যাপ্লাই করেছে। এখন এই লেখক হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন জিনিসপত্র নিয়ে আলোচনা করেছে, বিশেষ করে মালয়েশিয়ায় হচ্ছে আমরা তোমার প্রচুর পরিমাণে হচ্ছে তোমার শ্রমিক পাঠাই। হ্যাঁ, এখন শ্রমবাজার নিয়ে এখানে কিছু ব্যাপার স্যাপার ছিল, কারণ আমাদের দেশের কিছু ব্যবসায়ী আদম ব্যাপারী ওখানে ধরো মানুষ পাঠাইছে, বাট তারা ঠিক মতো চাকরি পায় নাই, অথবা এগুলো নিয়ে অনেক সিন্ডিকেট ছিল। তো লেখক ওই জায়গায় হচ্ছে গিয়ে বলছে, হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার আস্তে আস্তে কমতেছে। এটা নিয়ম যে কোনো একটা বাড়বে, কোনো একটা কমবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কি, যে অন্যগুলো এমন ভাবে রিপ্লেস না হয় যে ধরো এক দেশের প্রভাব কমে আরেক দেশের বেড়ে গেল, তখন আলটিমেটলি আমার কোনো লাভ হইলো না। আমার কালচার গেল মিক্স হয়ে, আমার পণ্য আর হচ্ছে না, অন্য দেশে আমি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারছি কিনা, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে একই সঙ্গে হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন যে শ্রমিক নিয়োগ ব্যবস্থায় ঘিরে যে অস্বচ্ছতা মানবিক উদ্বেগ। তাহলে এখানে তোমার মেইন ব্যাপার যেটা ছিল প্রথম, যে শ্রম অভিবাসন, এইটা গুরুত্ব পাইছে আমার দুই দেশের মধ্যে। বাংলাদেশি কর্মী নিয়োগ, দ্রুত শ্রমবাজার উন্মুক্তকরণ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ, এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি। তাহলে আমার বেশি বেশি লোক নিয়ে নাও আমার থেকে, তোমার যে শ্রমবাজার আছে এটা আমাদের জন্য উন্মুক্ত করো, যারা অনিয়মিত শ্রমিক আছে এদেরকে বৈধ করো, কারণ আমাদের অনেকে আছে যারা প্রপার চ্যানেল মেনটেন করে যায় নাই, তারা ওখানে গিয়ে মানবেতর জীবনযাপন করতেছে, অনেকে জেলেও বন্দি আছে। এখন যারা জেলে বন্দি আছে ওদেরকে দেশে পাঠায় দেওয়া, অথবা যারা রেগুলার না ওদেরকে রেগুলার করে নেওয়া, এই জিনিসগুলো দুই দেশের মধ্যে আলোচনায় উঠে আসছে। হ্যাঁ, একই সঙ্গে মালয়েশিয়া আসলে স্বীকার করছে যে হ্যাঁ, আমাদের আসলে শ্রমিক যে নিয়োগ প্রক্রিয়াটা এটা অস্বচ্ছ, এই জায়গায় কাজ করতে হবে। এবং আমরা কি করেছি, আমরা হচ্ছে তোমার একটা সমঝোতা স্মারক প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, এখন সিদ্ধান্ত নিলেই তো হবে না, এই চুক্তিটা তখনই সাকসেসফুল হবে যখন আলটিমেটলি আমরা যে কারণে যে ঘোষণাগুলো দিচ্ছি ওগুলো অ্যাপ্লাই করার পর শ্রমিকদের আসলেই যদি উন্নতি হয়, তখন হচ্ছে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে। সো লেখক এখানে প্রশ্ন করেছেন যে আমরা কি এগুলো নিয়ে উচ্ছ্বসিত হব, নাকি হচ্ছে তোমার ন্যায়সঙ্গত এবং টেকসই শ্রম অভিবাসন কাঠামো গড়ে তোলার চেষ্টা করব। হ্যাঁ, তো অতিরঞ্জিত প্রত্যাশার আড়ালে অস্বস্তিকর বাস্তবতা,
যেটার কথা বলছে, যেটা হয় আমাদের কমনলি, যে আমরা অনেক কিছুই বলি আসলে এটা অ্যাপ্লাই হয় না। হ্যাঁ, দক্ষ শ্রমিক পাঠাচ্ছে না। হ্যাঁ, এই জিনিসগুলো গ্যাপ থাকে। তো ওটা আমাদের তোমার এনশিওর করতে হবে যে শ্রম অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং টেকসই করার বিষয়ে একটা নীতিগত ঐক্যমত্যতা। হ্যাঁ, এবং কাঠামোগত যে সমস্যাগুলো ছিল এই জিনিসগুলো আমাকে সলভ করতে হবে। কারণ গত এক দশকে হচ্ছে গিয়ে শ্রমবাজার বারবার বন্ধ হয়েছে, আবার ওপেন হয়েছে। অনেকগুলো সিন্ডিকেট ছিল, অনেক শ্রমিক কয়েক লাখ টাকা খরচ করে গিয়েও চাকরি পান নাই, কম মজুরিতে কাজ করছে। তাহলে এই জিনিস সবগুলোকে আসলে তোমার সলভ করতে হবে। দালাল চক্রের লাভের হিসাব, শ্রমিকের ভাগ কোথায়, দালাল, মধ্যস্বত্বভোগী, এদেরকে তোমাকে ব্যাক করাইতে হবে। শুধু শ্রমিক পাঠানো নয়, শ্রমিক সুরক্ষাও সমান গুরুত্বপূর্ণ। আমি ধরো পাঠাই দিলাম শ্রমিক, এখন ওই দেশে তারা কি অবস্থায় আছে, তারা গিয়ে চাকরি পাচ্ছে কিনা, তাদের কষ্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু ভাই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা কথায় কথায় কিন্তু রেমিটেন্স যোদ্ধা বলি ওদেরকে। যখন আমি তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলছি, তারা আমাকে টাকা পাঠাচ্ছে, ওদের অধিকারও কিন্তু ভাই আমাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে লেখক বলেছেন যে আধুনিক শ্রম অভিবাসনের মূলনীতি হওয়া উচিত রাইট বেসড মাইগ্রেশন, অর্থাৎ অধিকার ভিত্তিক অভিবাসন। হ্যাঁ, যে আমার অধিকার আমি এনশিওর করতে পারছি না, ওদেরকে তো আমি পাঠাচ্ছি, দেশের লাভ হচ্ছে ওদের টাকা পাঠাইলে, তাহলে ওরা আসলে ওখানে কতটুকু ভালো আছে এই জিনিসটা আমি খেয়াল রাখছি কিনা। কারণ প্রত্যেকটা দেশে কিন্তু আমার দূতাবাস আছে, তাই না? ওদের উচিত যে আমার মানুষগুলো কেমন আছে এটার সাথে সমন্বয় করা। ফরেন মিনিস্ট্রির উচিত যেগুলো লুক আফটার করা শ্রমিকের অধিকারটা। তাহলে অনিয়মিত শ্রমিকের কথাই বলেছে যে আমার যে রেগুলার কাজ পাচ্ছে না, দক্ষতা উন্নয়ন ছাড়া, যেটা হচ্ছে আমাদের রাফসান বললে যে আমার দক্ষতা উন্নয়ন করতে হবে। হ্যাঁ, যে আমরা প্রতিযোগিতামূলক বাজারে তোমার, ধরো তুমি একটা শ্রমিক পাঠাচ্ছ, ওই শ্রমিক শুধু শারীরিক শ্রম দিতে পারে। আরেকটা দেশ ধরো শ্রমিক পাঠাচ্ছে যে শারীরিক শ্রমের পাশাপাশি তার কিছু বেসিক স্কিল আছে, সে কম্পিউটার চালাতে পারে, সে ধরো টেকনিক্যাল কোনো বিষয়ে দক্ষ। স্বাভাবিকভাবে কিন্তু আমার সেকেন্ড ক্যাটাগরির শ্রমিকটা চাহিদা বেশি থাকবে। হ্যাঁ, তাহলে আমাকে ক্যাপাসিটেট করতে হবে। হতে পারে সে ডিজিটালি খুব দক্ষ, হতে পারে সে কোনো ল্যাঙ্গুয়েজ জানে। তাহলে কোন না কোনো সেক্টরে ডেভেলপ করি আমরা। ধরো আমার ঠিক হইলো যে আমি মালয়েশিয়াতে 10,000 শ্রমিক পাঠাবো। তাহলে ধরো আমি এমন হতে পারে গভর্নমেন্ট, আমি 10,000 শ্রমিক সিলেক্ট করলাম, এরা অ্যাপ্লাই করছে, এদের থেকে আমি এদেরকে পাঠাবো। এখন এদেরকে পাঠানোর আগে আমি 3 4 5 মাস এদেরকে আমি ট্রেনিং করাই। ট্রেনিং করে কোনো একটা সেক্টর ডেভেলপ করি, আইদের এদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাই, অথবা ডিজিটালি ওদেরকে একটু নলেজ দিই। তাহলে এরা ওখানে গিয়ে তোমার সার্ভাইভ করতে পারবে। কারণ এটা কেন দরকার, তোমার অন্য দেশগুলো কিন্তু এটা করতেছে। তুমি মিডল ইস্টে দেখবা যে ইন্ডিয়ান, তারপর পাকিস্তানি, এরা প্রচুর পরিমাণে। এখন এদের কেন তো ডিমান্ড বেশি, কারণ এরা ওই তোমার কায়িক কায়িক শ্রম ছাড়াও আরো বাড়তি অনেক কিছু করতে পারে। এখন একটা শ্রমিক যখন বাড়তি কাজকর্ম করতে পারবে, তখন তার কিন্তু ভ্যালুয়েশনটা বাড়বে। হ্যাঁ, সো আমাদেরকে কিন্তু এই জায়গাটাই তোমার নজর দিতে হবে। কারণ একজন দক্ষ কর্মী শুধু বেশি আয় করেন না, তিনি কম ঝুঁকিতে থাকেন এবং দেশের জন্য বেশি রেমিটেন্স পাঠাতে সক্ষম হন। তাহলে দক্ষতা উন্নয়নটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় উপাধি হিসেবে দেখতে হবে। হ্যাঁ, তোমার এর সাথে তাল মিলা, তাহলে আমার বর্তমান ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে ওদিকের সাথে কিছুটা হলেও আমি হচ্ছে তোমার করতে পারছি। এরপর লেখক বলেছেন যে আমার শুধু কাগজে চুক্তি নয়, প্রাতিষ্ঠানিক সংস্কারের সুযোগ। আমি কাগজে চুক্তি না করেও এটার পাশাপাশি যারা নিয়োগ করছে তাদের হচ্ছে মনিটর করা, যে আমার গভর্নমেন্ট যে এজেন্সির, যে গভর্নমেন্ট যে এজেন্সিগুলোকে ঠিক করে দিচ্ছে এরা আসলেই ঠিক মতো পাঠাচ্ছে কিনা, নাকি দালালি করতেছে, এই জিনিসটা মনিটর করতে হবে। কারণ আমি চুক্তি করলাম, আমি মনে করো 100টা রিক্রুটিং এজেন্সি ঠিক করে দিলাম, এরপর আমি গায়েব হয়ে গেলাম, এরা আসলে কি করতেছে না করতেছে আমি মনিটর করলাম না, লাভ নাই। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলোই করতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর উনি খুব সুন্দরভাবে আসলে পয়েন্ট আউট করেছেন, বিভিন্ন সেক্টরে দেখিয়েছেন যে আমার রিয়েল জায়গায় হাত দিতে হবে, আমার হচ্ছে শ্রমিক সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ, দালাল চক্রকে আইডেন্টিফাই করতে হবে, যারা অনিয়মিত শ্রমিক রেগুলার চাকরি পাচ্ছে না ওদেরকে খেয়াল রাখতে হবে, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন করতে হবে। শুধুমাত্র কাগজে চুক্তি করলে হবে না, যে আমার প্রতিষ্ঠান যেগুলো আছে, যারা রিক্রুটিং এজেন্সি আছে, এদের মনিটরিংকে এনশিওর করতে হবে। তাহলে আমার সঠিক ব্যবস্থাপনা গেলে ওভারঅল, তখন আমি এটা করতে পারবো। এই আর্টিকেল কিন্তু খুবই জরুরি, কারণ শ্রমবাজার নিয়ে যদি কোনো প্রশ্ন আসে এটার আলোকে তুমি হচ্ছে এটা লিখতে পারো। হ্যাঁ, জবাবদিহিতা জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ,
চলো আমরা নেক্সট ইয়েতে যাই। 17 লাখ শিশু শ্রমে নিয়োজিত। হ্যাঁ, তাহলে আমরা শিশু শ্রমের কথা বলি। যেমন গত দিন মানে হচ্ছে তোমার 29শে জুন ছিল বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। তাহলে এই দিনে আমরা বলছি যে আমাদের 17 লাখ শিশু শ্রমে এখনো নিযুক্ত আছে, তাহলে এটা অবশ্যই আমাদের কমাতে হবে। এখানে নাই তেমন গুরুত্বপূর্ণ কিছু। ইসরায়েল নীতি বদলাতে যুক্তরাষ্ট্র। আচ্ছা, এখানে কি বলছে তারা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আমেরিকা ফার্স্ট পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ইসরায়েলকে আর ব্যতিক্রমী মিত্র হিসেবে দেখা হচ্ছে না। মার্কিন সংবাদ মাধ্যম এক প্রতিবেদন এমনটা দাবি করেছে। তারা বলছে যে ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং জনমতে বড় পরিবর্তন এসেছে, এই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইসরায়েল এ উদ্বেগ বাড়ছে। ট্রাম্প প্রশাসন অন্যদের ক্ষেত্রে যে নীতি অবলম্বন করত, ইসরায়েলের ক্ষেত্রেও সেম নীতি অবলম্বন করবে। হ্যাঁ, তো নাম না প্রকাশ করার শর্তে একজন ইসরায়েলি রাজনৈতিক উপদেষ্টা বলেছেন যে তেল আবিব ধরে নিয়েছিল, মানে ইসরায়েল ধরে নিয়েছিল যে তারা আমেরিকা ফার্স্ট বা সবার আগে যুক্তরাষ্ট্রের স্বার্থ নীতির বাইরে থাকবে। তার ভাষায় আমরা সরলভাবে ধরে নিয়েছিলাম আমেরিকা ফার্স্ট নীতির ব্যতিক্রম থাকবে, কিন্তু এটি দীর্ঘদিন টেকার কথা ছিল না। জেডি ভান্স মূলত এটা চাচ্ছে, কারণ ইসরায়েল যখন মনে করছে যে না, ইসরায়েলে একমাত্র শক্তিশালী মিত্র, তখন কিন্তু ইসরায়েল তোমার আউট অফ হ্যান্ড চলে যায়। তোমরা দেখবা যে ট্রাম্প অনেক কিছু বললেও দেখা যাচ্ছে কি ইসরায়েল এখন শুনতেছে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সো এই কারণে হয়তো তারা চিন্তা করতেছে যে না, তাদের এটা চিন্তা করা দরকার। তাদের যে আগের যে প্রসেসটা ছিল এখান থেকে তারা বের হয়ে আসবে। বাট আসলে এটা সময়ই বলবে। ইউএসএ তো মুখে মুখে অনেক কিছুই বলে, তারপর দেখা যাক আর কি যারা আসলে এটা থেকে সরে আসে কিনা। কারণ ইসরায়েল কিন্তু ইউএস এর বলে বলিয়ান হয়ে এই কাজগুলো করতেছে, অথবা ইউএসএ আসলে চাই যে ইসরায়েল এই গ্যাঞ্জামগুলো করুক। কারণ ইসরায়েলকে দিয়েই মূলত তোমার মিডল ইস্টটা কন্ট্রোল করে হচ্ছে ইউএসএ। সো ইউএসএ যেহেতু তেল লাগবে, ইসরায়েলকে সে জীবিত রাখে গ্যাঞ্জাম করানোর জন্য। মুখে এক কাজ আরেক। বাংলাদেশের আসিয়ান সফটওয়্যার চ্যালেঞ্জ কোথায়? কে এম আহসানুল্লাহ। আরেকটা ব্যাপার তোমার, আমাদের আসিয়ান আসিয়ান কিন্তু হচ্ছে অনেকদিন ধরে অকার্যকারী আছে। হ্যাঁ, এখন তোমার বর্তমান গভর্নমেন্ট এসে আসিয়ানকে তোমার হচ্ছে গিয়ে এখন স্ট্রং করা ট্রাই করতেছে, এবং সেই চিন্তা থেকে কিন্তু মালয়েশিয়া সফর। হ্যাঁ, এবং অনেকে বলছে যে মালয়েশিয়া সফর আসলে হচ্ছে আসিয়ানকে ইনক্লুড করার ক্ষেত্রে বাংলাদেশ যাতে আসিয়ানে ঢুকতে পারে এটার একটা প্ল্যানিং। হ্যাঁ, সো এবার একটা মনে রাখবা, তোমার সামনের যে কোনো প্রিলিতে আসিয়ান থেকে প্রশ্ন আসাটা খুব মানে ভালো করে এটা পড়ে রাখতে হবে আমাদের। হ্যাঁ, চলো আমরা একটু দেখি এটা। তো আসিয়ান জিনিসটা কি? আসিয়ান একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জোট নয় শুধু, এটি একটি ভৌগোলিক, রাজনৈতিক, নিরাপত্তাগত এবং প্রাতিষ্ঠানিক সম্প্রদায়। বাংলাদেশ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, জনসংখ্যাগতভাবে শক্তিশালী, ভৌগোলিকভাবে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া সংযোগস্থল অবস্থিত, এবং বঙ্গোপসাগরীয় ভূ রাজনীতিতে আমাদের একটা ইম্পর্টেন্স স্টেক আছে। কিন্তু আসিয়ান সদস্যপদ শুধুমাত্র সম্ভাবনার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে সনদের ভাষা, সদস্য রাষ্ট্রগুলোর ঐকমত্য, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ভৌগোলিক পরিচয় আর রাজনৈতিক আস্থা, আঞ্চলিক ভারসাম্যের উপর। মানে আমরা ইনক্লুড হতে চাই, কিন্তু এটা এত সহজে তো হবে না, অন্যদেরও হচ্ছে আমাদের নিতে হবে। হ্যাঁ, তো আসিয়ান সনদের অনুচ্ছেদ 6 অনুযায়ী নতুন সদস্য হওয়ার 4টি মৌলিক শর্ত আছে। প্রথমত, রাষ্ট্রটির অবস্থান স্বীকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় হতে হবে। দ্বিতীয়ত, সব আসিয়ান সদস্য রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, আসিয়ান সনদ মানতে হবে। চতুর্থত, দায় দায়িত্ব পালনের সক্ষমতা এবং সদিচ্ছা থাকতে হবে। হ্যাঁ, তাহলে এগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমার আমরা আসিয়ান মেম্বার হতে পারবো। এখন ভৌগোলিক দিক থেকে হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে আছি, বাট আমাদের ম্যাপের দিকে যদি আমরা তাকাই, আমরা কিন্তু দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এটার একটা সংযোগ বিন্দু। তাহলে ঐতিহাসিকভাবে আমরা চাইলে আসলে যুক্ত হইতে পারি, এটা আমাদের একটা স্ট্রেংথ আছে। এছাড়া আমরা কিভাবে লাভজনক করতে পারি? লাভজনক হতে পারে যে আমরা বাংলাদেশ একটা বড় বাজার। হ্যাঁ, এখন আসিয়ানের বিভিন্ন দেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এসব জায়গায় দেখবা যে তোমার বয়স্ক লোকের সংখ্যা বেশি। তাহলে ওদের তোমার শ্রমিকের প্রয়োজন হবে, যেহেতু বয়স্ক লোক বেশি, ইয়াং ছেলেপেলে কম। তাহলে আমাদের বাংলাদেশের ইয়াং ছেলেপেলেদের ওখানে কাজ করাতে আমরা পাঠাতে পারি। তাহলে আমাদের একটা চাহিদা আছে, তাহলে আমাদের শ্রম দক্ষতাটা ওদের জন্য আমাদের হেল্পফুল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বঙ্গোপসাগর আমাদের অবস্থান, আমরা যে পজিশনে আছি, আমরা কিন্তু মোটামুটি মিডল জোনে। তুমি যদি চট্টগ্রাম বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর, মাতারবাড়ি, পায়রা, মোংলা, এগুলো যদি আমরা কনসিডার করি, এগুলো কিন্তু আমার দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, এগুলোর বাণিজ্য করিডোর করিডোর হিসেবে কাজ করে। আবার তোমার যদি হচ্ছে গিয়ে চিন্তা করো যে আমার অন্যান্য
সংগঠনগুলা, তুমি সার্কের কথা চিন্তা করো, সার্ক একদম ডেড বলা যায়। বিমস্টেক এত পাওয়ারফুল হয় না এখনো। তাহলে এসব কথার যদি চিন্তা করো, আমার আসিয়ানকে যদি দক্ষ করা যায়, এটা শুধুমাত্র বাংলাদেশের লাভ না, আসিয়ানেরও লাভ। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে তোমার এগুলো হচ্ছে আমার স্ট্রং পয়েন্ট। হ্যাঁ, তাহলে এগুলোর বেসিসে হচ্ছে তোমার চ্যালেঞ্জটা আমরা নিতে পারি। এখন এটার পাশাপাশি কিছু আবার চ্যালেঞ্জও আছে। কি কি চ্যালেঞ্জ আছে? প্রথমত, তোমার ভৌগোলিক দেশের কথা বলতে পারে, আসিয়ান দেশগুলো বলতে পারে যে না, বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ছে, ম্যাপের মধ্যে যেটা মনে হোক বা না হোক, অথবা যতই কেন্দ্রবিন্দুতে পড়ুক বা সংযোগ স্থলে পড়ুক, ওটা দক্ষিণ এশিয়া। দ্বিতীয়ত বলতে পারে যে আসিয়ানের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম, যেমন তোমার হচ্ছে মিয়ানমার, তারপর রোহিঙ্গা ইস্যু, অথবা চীন ভারত ইস্যু, এগুলোর সঙ্গে তো আমরা রিলেটেড। হ্যাঁ, বা ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন। অনেকে বলতে পারে যে বাংলাদেশকে যদি নিই, এই এই দেশগুলো হয়তো ক্ষুণ্ণ হইতে পারে, হয়তো মিয়ানমার ঝামেলা করতে পারে। স্যার আমরা কেন নিব? হ্যাঁ, রোহিঙ্গা সংকটটা। সো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার আমাদের ঠিক করতে হবে। আবার প্রাতিষ্ঠানিক সামঞ্জস্যতা, আসিয়ানের সদস্যপদ মানে হচ্ছে ওদের কিছু নিয়ম নীতি আছে, ওগুলো আমরা মানতে পারবো কিনা, এটাও একটা ব্যাপার। তাহলে আমাদের বাংলাদেশের জন্য এখন কি কাজ, কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা ধাপে ধাপে এগোতে পারি। প্রথম ধাপ হচ্ছে গিয়ে যে আমরা আগে তোমার ডায়ালগ পার্টনারের মর্যাদা পাই আগে। দেখবা যে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে সদস্য হওয়ার আগে দেখবে এরা বিভিন্ন জায়গায় আগে অংশ নেয়, মানে পার্টনার হিসেবে থাকে, অথবা তোমার অবজারভেশনাল মেম্বার, যে আমি সরাসরি মেম্বার হই নাই, আমাকে অবজারভেশনে রাখছে, আমি ওদের কিছু বৈঠকে অংশগ্রহণ করি আগে। তাহলে তুমি আগে এটা এনশিওর করো যে ওদের কিছু মিটিং এ তোমাকে রাখবে, অ্যাটলিস্ট তুমি সদস্য না, তুমি অ্যাপ্লাই করছো, তোমাকে ওরা দেখবে, তাহলে ওইটা আমি এনশিওর করি আগে। হ্যাঁ, এরপর আমি আস্তে 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 আরো একটু বাড়লাম। হ্যাঁ, তো বাংলাদেশ এখন যেটা করতে পারে যে আমার দক্ষিণ পূর্ব এশিয়ার অংশ কিনা এই গ্যাঞ্জামে না গিয়ে ওদের সঙ্গে যে আমরা যুক্ত, এটা আমি এনশিওর করতে পারি। আসিয়ান যে মেম্বার গুলো আছে ওদের সঙ্গে আমি সম্পর্ক বিল্ড আপ করতে পারি, কারণ সব মেম্বার যদি বলে যে না বাংলাদেশ আমাদের আসিয়ানের মধ্যে ঢুকতে পারবে, তখন হয়তো হচ্ছে গিয়ে আমি ইজিলি এন্ট্রি নিতে পারবো। তাহলে তোমার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনেই, ফিলিপাইন, এদের সঙ্গে আমি রিলেশন বিল্ড করি, তাহলে আমার জন্য এটা অনেক হেল্পফুল হবে। কারণ তখন গিয়ে তারা যদি সুপারিশ করে আমাদের নামে, তখন আমরা ইজিলি এন্টার নিতে পারবো। হ্যাঁ, তাহলে এভাবে হচ্ছে গিয়ে আমি চাইলে আস্তে আস্তে প্রসিড করতে পারি। এখন আসিয়ানটা আমাদের জন্য খুবই দরকার, কারণ আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে এগুলো আমাদের জন্য বন্ধ হয়ে আছে, কারণ সার্ক বিমস্টেক এগুলো কার্যকরী না। তাহলে আসিয়ানের মাধ্যমে আমার যদি একটা ডেভেলপমেন্ট হয় এই দেশগুলোর সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আমি এসব দেশে আমার রপ্তানি বলো, আমার শ্রমবাজার বলো, এগুলো সবগুলো আমি ক্যাপাসিটি বিল্ড করতে পারবো বা মানুষজন পাঠাতে পারবো। সো আমার জন্য এটা ভালো আলটিমেটলি। সো গভর্নমেন্ট যেটা করছে ইটস গুড, আমাদের এগুলো আরো করা উচিত। চলো এখানে আর একটু আগাই। আচ্ছা, অলরেডি 7টা বেজে গেছে। আমাদের দেশে একটা নিউজ পেপার তুমি ডিটেলস পড়তে গেলেই সময় অনেকখানি চলে যায়। ও আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট, মোস্তফা মনোয়ার। আমরা জানি যে ওনাকে কি নামে ডাকা হইতো, দেখি বলো, দেখি বলো তোমরা। মুস্তফা মনোয়ার, পারা উচিত এটা। কি নামে ডাকা, কি নামে ডাকা হয় ওনাকে বাংলাদেশের? বাংলাদেশের মুস্তফা মনোয়ার পাপেট ম্যান, পাপেট ম্যান। তাহলে মুস্তফা মনোয়ার নিয়ে কিন্তু পড়ে ফেলতে হবে এখান থেকে, আসার সম্ভাবনা বেশি প্রশ্ন। হ্যাঁ, তো ওনার জীবনীটা আমরা একটু দেখি। মুস্তফা মনোয়ারের জন্ম 1935 সালে 1 সেপ্টেম্বর নাকল গ্রামে। বাবা কবি গোলাম মোস্তফা, স্কুল শিক্ষক মা জামিলা খাতুন। তো উনি ম্যাট্রিক পাশ করেছেন নারায়ণগঞ্জ সরকারি বিদ্যালয় থেকে। উচ্চশিক্ষার জন্য কলকাতায় যান, বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর প্রেরণায় ভর্তি হন কলকাতা আর্ট কলেজে, সেখান থেকে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হ্যাঁ, তো উনার হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি গুলো খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শিক্ষকতার পাশাপাশি অনেক মঞ্চনাটকে সেট নির্মাণ করেছেন, কাজ করেছেন আধুনিক পাপেট নিয়ে, এই কারণে ওনাকে পাপেট ম্যান বলা হয়। 1965 সালে ঢাকায় টেলিভিশনের যাত্রার সঙ্গে যুক্ত হন। টেলিভিশনে তিনি পারুল নামের পাপেট চরিত্র সৃষ্টি করেন। ইম্পর্টেন্ট, পারুল। হ্যাঁ, নতুন কুড়ি তার হাত দিয়ে শুরু হয়, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী সহ বিখ্যাত নাটকের প্রযোজনা করেছেন। সর্বাধিক জনপ্রিয় হন আধুনিক পাপেটের প্রতিকৃতি হিসেবে। পাকিস্তান আমলেই টেলিভিশনে তিনি পাপেট শুরু করেন। পরে জনপ্রিয় মিনা কার্টুন এবং সিসিমপুর তার পরামর্শে পরিচালিত হয়েছে। তিনি গড়ে তুলেছিলেন এডুকেশনাল পাপেট ডেভেলপমেন্ট সেন্টার, শিল্প একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে থেকেছেন। সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য ওনাকে 2004 সালে 21 পদক দেওয়া হয়েছে। 2018 সালে পেয়েছেন সুলতান সংগ্রহ পদক। হ্যাঁ, তাহলে এগুলো খুব দরকার। হ্যাঁ, আমাদের ছোটবেলার একটা বড় জায়গা জুড়ে আমরা মনে হয় সবাই দেখছি পৃথিবীতে পাপেট শো গুলো।
শুক্রবার তোমার 9:30 10টার দিকে এটা হইতো, বসে থাকতাম, চমৎকার লাগতো। মনের কথা। হ্যাঁ, তাহলে আমাদের ছোটবেলার একজন বর্ণাঢ্য একজন মানুষ চলে গেছেন। আচ্ছা, এখন 7টা 7 বাজে, আমরা গতদিনের পেপারটা একটা কুইকলি একটু চোখ বলে আসি। তাহলে অ্যাটলিস্ট বলবো আছে 2টা পেপার আমরা অ্যাটলিস্ট দেখতে পেয়েছি। বেসরকারি খাত থেকে পরিচালক নেওয়া যাবে, এটা আমাদের সোমবারের হেডলাইন ছিল। যে সাধারণত সরকারি কর্মকর্তারা পরিচালক হন, যোগ্যতা সম্পন্ন যে কোনো নাগরিককে প্রকল্প পরিচালক করার উদ্যোগ। এটা খুব ভালো একটা জিনিস এর কথা আসতেছে। মনে করো গভর্নমেন্ট তোমার যদি কোনো প্রজেক্ট নাই, মনে করো যে একটা ধরো সেতু করব আমি, গভর্নমেন্ট একটা প্রজেক্ট। এখন আমাদের প্রকল্প পরিচালক থাকে, প্রজেক্ট ডিরেক্টর। এতদিন ধরে যেটা হইতো যে তোমার সরকারি লোকজনকেই তোমার নিযুক্ত করা হইতো। এখন গভর্নমেন্ট বলতেছে যে আমার যদি ক্যাপেবল কোনো মানুষ থাকে, গভর্নমেন্টের সেনা, সরকারি কর্মকর্তা না, বেসরকারি কেউ, বাট তার ক্যাপাবিলিটি আছে। ধরো সে বিদেশ থেকে ভালো ডিগ্রি নিয়ে আসছে, তার বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বড় বড় জায়গার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম একটা ক্যাপেবল মানুষ, তাকে আমি প্রজেক্ট ডিরেক্টরের দায়িত্ব দিতেই পারি। সো ইটস গুড। হ্যাঁ, কারণ অনেক সময় যেটা দেখা যায় যে সরকারি কর্মকর্তাদের যদি নিযুক্ত করে, সেক্ষেত্রে কিন্তু প্রকল্পে দুর্নীতি দুর্নীতি হইতে পারে। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে তোমার যদি বেসরকারি খাত থেকে প্রকল্প পরিচালক রিক্রুট করা যায়, এটা জারি হয়, এটা চালু হয়, তাহলে এটা খুব ভালো হবে। হ্যাঁ, এখানে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, আমরা ভিতরে আগাই। আচ্ছা, ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হয়েছে, তোমরা জানো 28 তারিখ থেকে। সো তোমাদের বাসায় যারা পিচ্চি পাচ্ছি আছে, এ ক্যাম্পেইন ভিটামিন এ ক্যাপসুল পাওয়ার মতো এদের কিন্তু অবশ্যই এনশিওর করবা। হ্যাঁ, ইটস এ মাস্ট ভিটামিন এ ক্যাপসুল। কারণ ভিটামিন এ ক্যাপসুল কিন্তু হাম প্রতিরোধে বিশাল ভূমিকা রাখে। 47-এর রেজাল্ট দিছে, এটা তোমরা জানো। এবং আমাদের বাংলাদেশে হচ্ছে তোমার খুব চমৎকার, বাংলাদেশ বলতেছি, আমাদের পিটুয়ে, মানে মুখে বাংলাদেশ বলতে বলতে তোমার পিটুয়ে চলে আসছে। হ্যাঁ, 6 থেকে 59 বছর, 59 মাস। হ্যাঁ, এদেরকে হচ্ছে দেওয়া হবে। তো 6 থেকে 59 মাস পর্যন্ত যারা, তাদের থেকে তোমরা নিয়ে যাবা। বিদ্যুৎ বৈষম্যের দায় কার আর ভুক্তভোগী কারা? হ্যাঁ, এখন তোমার লোডশেডিংটা, চরম লোডশেডিং নিয়েই হচ্ছে কথাবার্তা বলেছে। উনি বলেছেন যে একটি শোষণমূলক কাঠামোকে জিইয়ে রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা নিজেই বিদ্যুৎ সংকট নিরসনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। যারা গ্রামাঞ্চলে সরাসরি সেবা দিচ্ছেন, বিতরণ ব্যবস্থায় সরাসরি কাজ করছেন, তাদের কথা উপেক্ষা করে কি আধুনিক বিতরণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব কিনা? হ্যাঁ, এটা নিয়ে কথা বলেছে। হ্যাঁ, আর না, 6-এর নিচে তুমি দিতে পারবা না, এটা 6 মাস থেকে 59 মাস, এটা হচ্ছে এইজ রেঞ্জ আর কি। হুম, এটা এইজ রেঞ্জ। আচ্ছা, এখানে হচ্ছে যেটা, যে প্রবলেম যেটা তোমার, পল্লী বিদ্যুৎ, এরা অনেক জায়গায় হচ্ছে তোমার অবহেলিত, মানে এদের যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া দরকার, ওই জিনিসগুলো ওরা পায় না। এই কারণে দেখা গেছে কি তোমার ওরা, ও না না, 6 বছর পর দেওয়া যাবে না। ওরা হচ্ছে তোমার ইয়ে করছে, মানে দেওয়া যাবে না বলতে হচ্ছে এটা তখন কাজ করে না আর কি। সবগুলোতে একটা টাইম থাকে তো। আদর্শ হচ্ছে তোমার 59 বছর পর্যন্ত। তো এটা যেটা বলেছে যে তোমার পল্লী বিদ্যুৎ বোর্ড অথবা পল্লী বিদ্যুৎ সমিতি, ওরা হচ্ছে অত তোমার ক্যাপেবল না, এদেরকে ক্যাপেবল করতে হবে। এই কারণে ওরা কিন্তু বিক্ষোভও করেছে, কর্মবিরতি দিয়েছে। হ্যাঁ, কারণ কারেন্টের অবস্থা আসলেই খারাপ। এখানে যেটা প্রবলেম, যে ক্রমেই দেখা যায় যে লোডশেডিং এবং গ্রাহক অসন্তোষের দায় পল্লী বিদ্যুৎ সমিতির ওপর চাপানো হয়। হ্যাঁ, সুমা বলছে যে কারেন্টই আসে না। এখন যখন পল্লী বিদ্যুৎ সমিতির উপর দায় চাপানো হয়, ওদের উপর মানুষজন অ্যাটাকও করে। কিন্তু যেটা ঝামেলা, সেটা হচ্ছে গিয়ে ওদের যে, মানে ওরা যে সাপ্লাই করতে পারতেছে, এটা ওদের হাতে নাই, কারণ কাঠামোই নাই। অবকাঠামোগত দুর্বলতা। আমার যদি ধরো প্রপারলি ম্যানেজমেন্ট না থাকে, আমার ইনফ্রাস্ট্রাকচার না থাকে, কারেন্ট আমি দিব কিভাবে? হ্যাঁ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিক নাই, তাদের ক্রয় করা নিম্নমানের সরঞ্জাম, অবকাঠামো নির্মাণে নকশার দুর্বলতা, সর্বোপরি প্রাতিষ্ঠানিকভাবে শোষণমূলক কাঠামোকে জিয়ে রাখা, দুর্নীতি, এগুলোর কারণে এটা করা যায় না। ইনফিনিক্স বলছে ক্লাসই করতে পারে না 3 দিন। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে যে তোমার, তুমি এই জিনিসটাকে ঠিক করো, আমার কাঠামোটা ডেভেলপ করো, ওদের কর্মক্ষমতা যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে, ওই জায়গাতে তুমি কাজ করো। হ্যাঁ, এগুলো নিয়েই লেখক বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন যে নতুন সরকারের উচিত অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করার উদ্যোগ নেওয়া। পুনর্বহাল সহ অন্যান্য সরকারি নির্দেশনা কেন
পল্লী বিদ্যুতায়ন বোর্ড অমান্য করছে তার জবাবদিহি চাওয়া, কেন সংকট তৈরি হয়েছে সেটা খুঁজে বের করে সমস্যা সমাধান করা। হ্যাঁ, তাহলে আমার লোডশেডিং যে বাড়ছে, এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আমার কেন বাড়ছে, এটা কি শুধু আমার উৎপাদন সংকট হচ্ছে নাকি অন্য কোনো কারণ আছে, এই জিনিসটা আমাকে ফাইন্ড আউট করে এখানে কাজে লাগাইতে হবে। তরল বর্জ্য নদীর পানিতে মিশে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, এটা আরেকটা ভয়ানক একটা ব্যাপার। আহ তোমার যে কোনো কারখানা নদীর পাশে গড়ে ওঠে, কেন গড়ে ওঠে? কারণ বর্জ্য ব্যবস্থাপনা তার জন্য ইজি। মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশে মনে হয় পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে একটা, যারা এই যে বর্জ্যটা এইটা রিসাইকেল করা ছাড়াই ফেলে দিতে পারে। যেটা নিয়ম সেটা হচ্ছে তুমি এই যে বর্জ্য জিনিসটা উৎপাদন হচ্ছে না, এইটা আগে তোমাকে কি করতে হবে, তোমার শোধন করতে হবে। আমি যে পানিতে ফেলবো, ফেলার আগে ইটিপি নাই, ইয়েস, আসল জায়গার কথা বলছে আফসান। হ্যাঁ, যে আমাদের ইটিপি থাকলেও সচল রাখা হয় না। হ্যাঁ, যে আমার এই যে তরল বর্জ্য শোধনাগার এগুলো আছে, এগুলোতে আমরা না করে, শোধন না করে আমি ডিরেক্ট ফেলে দিচ্ছি। তাহলে এখন যখন তোমার এরকম বর্জ্যগুলো যাচ্ছে নদীতে, নদীগুলো থ্রোতে আমরা এগুলো বিভিন্নভাবে ইউজ করি, তাহলে তুমি চিন্তা করো যে আমরা যে এখন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখি, আমরা দেখি যে ক্যান্সারের হার বাড়ছে, আমরা দেখি যে আমাদের একটা স্কিন ডিজিজ এগুলো চরম মাত্রায় বেড়ে যাচ্ছে, এগুলোর পেছনে কিন্তু এই জিনিসগুলো জড়িত সবগুলাই। হ্যাঁ, মানে আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমাদের মনিটরিং নাই। তুমি যদি টাকা গুজে দাও হাতে, দেখা যাবে কি কাজটা না করলেও হয়ে যায়। মানুষজন ইন্সপেকশনে যাচ্ছে, ওকে তুমি টাকা ধরাই দিলা, ও বলছে সব ঠিক আছে। লাইসেন্সের জন্য যাচ্ছ, লাইসেন্সিং টাকা দিলেই হয়ে যাচ্ছে। তাহলে চারিদিকে দুর্নীতি, দুর্নীতির ফলে এরা এই সুযোগটা পাচ্ছে, এবং এরা এটা চিন্তা করতেছে না যে এটার কারণে দেশের জনগণের কি হচ্ছে, অথবা আমিও যে অ্যাজ এ ব্যক্তি, এটাও কিন্তু আমার পরোক্ষভাবে আমি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বো। এই জিনিসটা তাদের মাথায় আসে না, ফলে আমাদের এই কন্ডিশন দাঁড়াচ্ছে। এখন তোমরা এখানে, আমি এটা সবসময় বলি, ক্যাডার তো হবা, ভালো জবে যাবা, কন্ট্রিবিউট করার অনেক জায়গা থাকবে, তোমরা গিয়ে যাতে ভাই সেই সিস্টেমের পার্ট না হয়ে যাও, এটা হচ্ছে রিকোয়েস্ট। আমরা সবাই ক্যাডার সার্ভিসে যাওয়ার আগে মাথায় বলি যে হ্যাঁ ওটা করবো না সেটা করবো না, কিন্তু দেখা যায় কি জেল সে কতই হয়ে যায়। ভাই জেল সে কতুর সাথে না হয়। হ্যাঁ, তোমার দক্ষতা দিয়ে তুমি অর্থ উপার্জন করতে পারবা, অনেক সেক্টর আছে, কিন্তু অ্যাটলিস্ট এই কাজগুলো যাতে না করে আমরা সেই প্রত্যাশা রাখতে পারি আমাদের থেকে। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট পেজে যাই। লোড কেন নিচ্ছে না? নিচ্ছে। প্রতীকী সাফল্য নাকি কৌশলগত নতুন অধ্যায়? প্রধানমন্ত্রী চীনে সফর করেছেন, ওটা নিয়ে লিখেছেন যে তোমার চীনের সঙ্গে হচ্ছে আগে থেকে রিলেশন ছিল, এবং আমরা 17টা সমঝোতা স্মারক, হ্যাঁ, কয়েকজন এই কাজগুলো করবে, এটা করা উচিত না, আমরা আশা করবো যে করবে না তারা। তাহলে 17টা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এছাড়া আমরা কি করেছি? কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ করেছি। হ্যাঁ, সিএসসিপি আমরা পার্টনারশিপ করে হচ্ছে বলেছি যে আমরা এই সেক্টরগুলোতে কাজ করব। হ্যাঁ, প্রতিরক্ষা, পররাষ্ট্র প্রতিরক্ষা পর্যায়ে নিয়মিত সংলাপ করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রে মোংলা বন্দরের সম্প্রসারণ, আনোয়ারা এবং চট্টগ্রামে শিল্পাঞ্চল, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি, প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা, মানব সম্পদ উন্নয়নে নতুন সহযোগিতা সৃষ্টি করা। বেইজিং এ অনুষ্ঠিত ইনভেস্ট বাংলাদেশ সম্মেলনে প্রায় 80টি শীর্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, এবং তারা আমাদের এখানে বিনিয়োগ করতে আগ্রহী, এটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, বিআরআই। তোমরা এটা জানো, এটা খুব গুরুত্বপূর্ণ। বিআরআই, যেটার স্বপ্নদ্রষ্টা ছিলেন এই শি জিনপিং, 2016 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এটাতে যুক্ত হয়। এটাতে যুক্ত হওয়ার পর আমরা অনেকভাবে ডেভেলপ হয়েছি। কর্ণফুলী টানেল বলো, বিদ্যুৎ প্রকল্প, সড়ক, সেতু, বিশ্বের অর্থনৈতিক অঞ্চল, এসব জায়গায় চীন আমাদের হেল্প করছে। হ্যাঁ, এখন চীন যেটা বলছে যে শুধুমাত্র এই সেক্টরগুলোতেও না, তারা আমাদের শিল্পায়ন, প্রযুক্তি, সবুজ জ্বালানি, কৃষি, এগুলোতেও তারা আমাদের হেল্প করবে। এছাড়া ব্রিক্সে আমরা যে যোগ দিতে চাই, ব্রিক্সে যোগদানের বিষয়েও চীন বলেছে তারা আমাদের হেল্প করবে। হ্যাঁ, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, সিও, এখানে জয়নিং এর ব্যাপারেও তারা আমাদের সাপোর্ট দিবে বলেছে। এছাড়া হচ্ছে গিয়ে তোমার আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হয়েছে যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, এই 3 দেশের মধ্যে
সংযোগের সম্ভাবনা। হ্যাঁ, অনেক পুরনো বিএসআইএম ইকোনমিক করিডোর। আচ্ছা, তোমরা যখন পড়বা, ইন্টারন্যাশনাল পড়বা, তখন এই যে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, বিএসআইএম ইকোনমিক করিডোর, এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রেখে পড়বা ভালো করে। হ্যাঁ, ব্রিক্স নিয়ে পড়বা। আমরা অনেক সময় বলি যে প্রশ্ন মনে হয় আউট অফ দ্য বক্স করছে, প্রশ্ন কিন্তু আউট অফ দ্য বক্স করে না। পেপার পড়ার গুরুত্বটা এখানে, তুমি পেপার দেখে আসলে বুঝতে পারবা যে গভর্নমেন্ট কোন দিকে ফোকাস দিচ্ছে, এবং ওই ফোকাস জিনিসগুলো থেকে প্রশ্ন চলে আসে। এখন তোমার বিএসআইএম করিডোর নিয়ে যে কোনো পরীক্ষায় আসতেই পারে, আসিয়ান নিয়ে প্রশ্ন আসতে পারে, ব্রিক্স নিয়ে প্রশ্ন আসতে পারে। এভাবেই তুমি দেখেই বুঝতে পারবে আসলে কোনটা তোমার ফোকাস বেশি করা উচিত। এই কারণে রেগুলার পেপার পড়াটা খুবই দরকার। তিস্তা পরিকল্পনা, যেহেতু চীনের সঙ্গে আমাদের এই ব্যাপারেও কথাবার্তা আছে, সো এটাও হচ্ছে কি আমাদের ডেভেলপ হবে। তবে মেইন যেটা ইম্পর্টেন্ট, ব্যালেন্স করাটা। ভারতের দিকেও বেশি ঝুঁকবো না, চীনের দিকেও বেশি ঝুঁকবো না, আমরা একটা ব্যালেন্স রিলেশন করব। তখন হবে হচ্ছে আমাদের কূটনৈতিকভাবে আমরা সফল। হ্যাঁ, তাহলে আমরা সফরে গেছে আমাদের প্রধানমন্ত্রী, প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। আগামী কয়েক বছরে চীনা বিনিয়োগ কতটা বাড়ে, শিল্পাঞ্চল কতটা গড়ে ওঠে, কর্মসংস্থান কত সৃষ্টি হয়, তিস্তা মহাপরিকল্পনা কতদূর এগোই, ব্রিক্স ও সম্ভাব্য এসসিওর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা কতটা অগ্রসর হয়, কতটা আমাদের ব্যালেন্স রিলেশন আছে, এগুলোর উপরই আমাদের ডিপেন্ড করবে। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে হয়তো এটা কোনো নাটকীয় পরিবর্তন আনে নাই, তবে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অ্যাটলিস্ট আমরা কিছু একটা শুরু করলাম, ব্যালেন্স শুরু করলাম। হ্যাঁ, সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইউরোপে প্রচন্ড গরম চলছে, রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, খুব খারাপ অবস্থা। বেশ কিছু এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ওদের এত টেম্পারেচার বৃদ্ধি কখনোই ছিল না। আবার ইউরোপিয়ানরা কিন্তু তোমার অন অ্যান অ্যাভারেজ তারা এসি কম ব্যবহার করে, প্রায় 20%, যেখানে ইউএস এর মধ্যে এসি ব্যবহারের হার 80%। মানে ওরা একটু পরিবেশ কনসাস। হ্যাঁ, তো যেটা দেখা যাচ্ছে সবাই গেঞ্জি খুলে খুলে এরকম ওপেন সরোবর গুলোতে নেমে যাচ্ছে। আমার ছোট ভাই পোল্যান্ড থাকে, ও বলতেছিল যে কি মারাত্মক যে অবস্থা। নতুন বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়ন হবে, নতুন স্যালারি স্ট্রাকচার 1 জুলাই থেকে ধাপে ধাপে, নতুন এলনিনো ইফেক্ট মেনলি এটা। মূল বেতন তোমার হচ্ছে বাড়ছে, এবং এটা নতুন এটা কার্যকর হবে, ধাপে ধাপে বাড়বে এটা। করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, এটা আমরা দেখেছি, এটা বাড়ছে, এবং এটা ডিটেলস আসার পর আমরা আরো বিস্তারিত নিউজগুলো দেখবো। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে দেখবা, বেল্ট রোড ইনিশিয়েটিভ, এগুলো আবার প্রাসঙ্গিক হয়ে আসবে। মানে চীনের সঙ্গে রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে এগুলো আবার একটু পড়তে হবে। জার্মানি বাদ পড়ে গেছে, ভয়ানক ব্যাপার। কৃষি চর্চা, এটা দরকার আমাদের খাদ্য ইয়ের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের হুট করে সেশন। আমাদের যে রেগুলার সেশন হওয়ার কথা ছিল সেটা যেহেতু অসুস্থতার কারণে হতে পারে নাই, তার জন্য এক্সট্রিমলি সরি। আমরা চিন্তা করছিলাম যে আচ্ছা এটা তোমাদের রেস্ট দেবো কিনা, পরে চিন্তা করলাম যেহেতু ঘুম থেকে উঠছই, কিছুটা হইলেও নিয়ে যাও সকালবেলা, এই কারণেই ইমার্জেন্সি এই সেশনের ব্যবস্থা করা। এখন তোমাদের যেটা করণীয়, আজকে যেহেতু এক্সাম হবে, ইটস এ চান্স, এক্সাম দিবা, আর হচ্ছে গিয়ে একটু দ্রুত চোখ বিলায় ফেলা। আমাদের যার যে বইটা আছে ওই বই থেকে আমরা একটু ইংলিশ লিটারেচার চোখ বুলাই। খুব একটা কঠিন প্রশ্ন দিব না, ইজি প্রশ্নই হবে। হ্যাঁ, বাট রিভাইজটা যাতে করি। নিউজ পেপার শুভ প্রতিদিন যদি পড়তে পারো ইটস ভেরি গুড। হাফ টু 1 আওয়ার পড়লাম। হ্যাঁ হ্যাঁ, দিব দিব, গত মাসে গিফটগুলো দিব। আসলে সমস্যা যেটা হয়ে গেছে যে আমার, মানে গত মাসের শুরুতেই তো আমার পাটা ভাঙলো, সো অনেক কিছুই একটু তোমার ইয়ে হয়ে গেছে। তোমাদের অবশ্যই দেওয়া হবে, এটার ঘোষণাও দিই নাই। তোমাদের অনেকগুলোই পুরস্কার বাকি, 2 মাসের ট্যাক্স সাথে দিয়ে দিব। আমাদের যারা এক্সাম দিয়েছো তারা পাবা, আমাদের যারা প্রেজেন্ট করেছে লার্নিং দীপাবলিতে তারা পাবে। ওটার উইনার ঘোষণা করার বাকি আছে, সবগুলো আমরা একসাথে দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমরা কালেক্ট করে দিব সময়। তাহলে ধন্যবাদ তোমরা যারা অ্যাটেন্ড করেছো, কিন্তু অ্যাটেন্ডেন্সের হার খুবই কম, এটা সো ফ্রাস্ট্রেটিং। এটা যাতে না হয়। আর তোমরা নেক্সট মাসে কিন্তু আমাদের, মানে আগামীকাল থেকে তো শুরু হবে, বেশ ভালো ভালো প্ল্যান আসছে। এগুলো আশা করি হচ্ছে গিয়ে তোমরা এনরোল করেছো। আগামীকালও হয়তো হচ্ছে আমি নিউজ পেপার দিয়েই, আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পড়াই ওভাবে হয়তো ওপেনটা করব। হ্যাঁ, তো আশা করছি তোমরা প্রিপেয়ার্ড, তোমরা এনরোল করেছো। বন্ধু বান্ধবকে বলবা যাতে তারা হচ্ছে, হ্যাঁ সাপ্তাহিক, ইনফিনিক্স তুমি সাপ্তাহিক নিতে পারো, অ্যাটলিস্ট অভ্যাসটা গড়ে উঠুক নিউজ পেপার পড়ার। অথবা অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারো, অনলাইনে নিলে তোমার টাকা আরো কম যাবে, এটাও নিয়ে নিতে পারো।
তাহলে আগামীকাল থেকে শুরু হওয়া নতুন মাসের প্ল্যানে তোমাদের সবার সাথে দেখা হবে, আর তোমরা পার্টিসিপেট করো, হ্যাঁ। সবাইকে বলিও, মেম্বার থাকলে আমাদের কাছে ভালো লাগে। তখন ধর অনেক কিছু তোমার বলা যায়, অনেক কিছু অনেকে আনা যায়। না, এটা হবে না রাইসা, আজকে যেটা বাদ গেছে এটা হবে না। আর তোমরা উইদিন 7 ডেজ করে ফেলিও, আমি 7 দিনের বেশি রাখবো না, তোমাদের কথা বিবেচনা করে হয়তো 7 দিনের মধ্যে রাখতে পারি, বাট দেখে ফেলো। ও ভেরি গুড, জুন জুলাই 2 মাস একটা আনরোল করা, চমৎকার। আচ্ছা হ্যাঁ, তোমরা তোমরা কি নতুন প্ল্যান গুলো দেখেছো আমাদের? নতুন মান্থলি প্ল্যান গুলা, তোমরা যারা রেগুলার থাকো, মান্থলি প্ল্যান গুলো কিন্তু খুব লাভজনক, হ্যাঁ। সো একসাথে প্যাক গুলো কিনে ফেলাটাই মনে হয় বুদ্ধিমান হবে। লং টাইম ইটস লাভজনক। প্ল্যানটা এভাবে করেছে যারা লং টাইম থাকে তাদের জন্য যাতে হয়, বেটার হয়। কারণ জানি যে আমাদের এখানে তোমার অনেক মেম্বারই আছে যারা বছরের পর বছর আসে। এটা ওয়েবসাইটে পাবা, শুভ ওয়েবসাইটে পাবা। আচ্ছা দেবাশিস, এটার জন্য হচ্ছে তোমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, হ্যাঁ। এই যে দেখো, তুমি প্রথম আলো ই পেপারে লিখে সার্চ করবা। ই পেপারে লিখে সার্চ করার পর ওদের সাবস্ক্রিপশনের অনেকগুলো প্ল্যান আছে, এই যে দেখো, 1 মাস 50, 3 মাস 130, 6 মাস 250, 12 মাস 400। তাহলে তুমি হার্ড কপি নিতে পারলে সবচেয়ে ভালো। এখন তোমার যদি মনে হয় যে না, হার্ড কপি কনভিনিয়েন্ট না, তাহলে তুমি সাবস্ক্রিপশন নিয়ে নাও ওদের। সাবস্ক্রিপশন নিলে বিকাশের মাধ্যমে পে করতে পারবে প্রথম আলোতে। নেয়ার পর এরপর তুমি এভাবে অনলাইন ই সংস্করণটা ওদের পড়তে পারবে। আবার তুমি যদি চাও যে না ভাই আমি কিনবোই না, তাহলে তুমি আমরা প্রথম আলোটিকে সার্চ করো, ওদের ওয়েবসাইটে গেলে তুমি কিছু নিউজ ওরা ওখানে শেয়ার করে। হ্যাঁ মানে কিছু ফ্রি পড়া যায়, কিন্তু তোমার হচ্ছে সবগুলো কিছু তুমি এবার পেপার আকারে পাবে না আর কি, হ্যাঁ। অ্যাটলিস্ট শুরু করো, ফ্রি হোক হোক, তুমি শুরু করবা। ওয়েবসাইট থেকে শুরু করো, মানে এটা দরকার আপডেটেড থাকাটা। তখন দেখবা যে তোমার পরীক্ষার মধ্যে তুমি অনেক কিছু কমন পেয়ে যাবা, রিলেট করতে পারবা, হ্যাঁ, এই কারণে এটা ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে হচ্ছে তোমরা পড়তে থাকো। আগামীকাল সেশনে দেখা হচ্ছে। যারা